স্যার আমাকে দিয়েন, আমার আজকে একটু নেটে প্রবলেম করতেছে। আচ্ছা দেখেন, এখন আসছে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এই এখানে এই ফার্স্ট নেম পেজটা অনেকে এইভাবে যদি না পান, অনেক সময় দেখা যায় যে জুম ইন করা থাকলে এই জিনিসটা দেয়। জুম ইন করেন তো একটু, কন্ট্রোল প্লাস দিয়ে, আর একটু করেন। আরো করব স্যার? না, এবার মাইনাস করেন তো। অনেক সময় ওদের সাইটটা আসলে রেসপন্সিভ না হওয়ার কারণে জুম ইন বা জুম আউট করা থাকলে আপনার ওই যে সব ইগুলো ফর্মটা পুরোপুরি দেখা যায় না আর কি, তখন একটু জুম ইন বা জুম আউট করলেই হয়ে যাবে। ওকে, এখানে আছে একটু উপরে যান, একটু উপরে, একটু জুম। আচ্ছা দেখেন, পার্সোনাল ইনফরমেশনস, কন্টাক্ট সাইনিং এন্ড স্টার্ট ইউর ওয়ার্ক, তিনটা জায়গা আছে অ্যাপ্লিকেশন প্রসেসের নিচে। কি আছে? পার্সোনাল ইনফরমেশন, কন্টাক্ট সাইনিং, আর আছে স্টার্ট ইউর আর্ট ওয়ার্ক। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে কি কি ইনফরমেশনস গুলো দিতে হবে নিচে দেওয়া আছে, যেমন ইউজার নেম, প্রথমে হচ্ছে নাম, নেম আর ইউজার নেম, এটা হচ্ছে আপনার মেইন নেমটা, ঠিক আছে? আপনার যে ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা, নেম বা সারনেম, এটা ফুল হ্যাঁ নেমটা হ্যাঁ দিব? এটা। আর নেম এন্ড সারনেম বলছে, হ্যাঁ। জি। এরপর আসছে হচ্ছে ইউজার নেম, ইউজার নেম যেটা দিয়েছেন সেই ইউজার নেমটা এখানে আবার দিয়ে দিবেন, ঠিক আছে? পাবলিক অথবা জি স্যার। ইউজার নেম। আবার সিটি, আপনি কোন সিটিতে বসবাস করছেন সেটা দিচ্ছেন, এবং সবই কিন্তু রিকোয়ার্ডেড। জি। ইমেল, ইমেল দিতে হবে। ইমেল দেওয়ার পর আইডি, ওই বাম ডান পাশে আছে হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার এন্ড পাসপোর্ট নাম্বার, অথবা পাসপোর্ট নাম্বার, যে কোনো একটা থাকলেই হলো। এখন দেখুন, আপনাদের যদি কারো ন্যাশনাল আইডি কার্ড না থাকে এই মুহূর্তে, আপনারা চাইলেই কিন্তু আপনাদের ফ্যামিলির যারই আছে না কেন তার যে কোনো কারোর আইডি নিয়ে করলেই হলো। কারণ এই ধরনের মার্কেট প্লেস গুলোতে কিন্তু ক্লায়েন্টের সাথে কোনো কমিউনিকেশন আপনার সাথে হচ্ছে না, তাই না? এই মার্কেট প্লেস গুলোতে শুধুমাত্র আপনার ডিজাইন মেইন ফাইল গুলো নিড করতেছে, আমরা জাস্ট ডিজাইন গুলো আপলোড করে দিয়ে দেবে, এটাই শেষ। অন্যান্য মার্কেট প্লেস গুলোতে দেখা যায় আহ, আছে, আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার অপশন আছে, সেক্ষেত্রে অথবা আপনি চাইলে ফ্যামিলি কারো দিয়েও করতে পারেন, আপনি নিজেরটা দিয়েও করতে পারেন, এটা ইচ্ছা। মার্কেট প্লেসে কখনোই আপনার এইজ, আপনি কে, এগুলো দিয়ে কোনো ম্যাটার করে না। মার্কেট প্লেস গুলাতে মার্কেট প্লেস ম্যাটার করে হচ্ছে আপনার কাজ, কারণ তারা এখানে আসেই হচ্ছে কাজ নেওয়ার জন্য, কাজ করানোর জন্য। সো যে কাজ জানে তারটাই নিচ্ছে, ওই কে কেমন বয়সের, কি আশেপাশে, এগুলো দেখছে না। একটা কোশ্চেন ওকে, ইয়েস। স্যার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ইন শর্ট টিন। স্যার, টিন নাম্বারটার আসলে কি কাজ আমাদের? এই যেমন স্যার অন্যান্য যে স্টক গুলা, যেমন শাটার স্টক আর অ্যাডোবি স্টক, এসব স্যার টিন নাম্বারটা হাইলি রেকমেন্ডেড। এখন ওরা চায় টিন নাম্বারটা, ওদের এটা ভেরিফিকেশনের জন্য চায়, এটা তো এটা ওদের স্যার প্রসেস অ্যাকচুয়ালি আর কি। ভেরিফিকেশন করে? পরে টিন নাম্বারটা তো আপনি নিতেছেন অনলাইন থেকে, না ভেরিফিকেশন তো করাই যাবে। স্যার এটার জন্য আমি যতদূর শুনছি স্যার, আলাদা স্যার পেমেন্ট করা লাগে ইয়ারলি, না জানি কি একটা স্যার রুলস আছে এখন না, এই। কিছুই না, আপনি এটা যে কোনো সময় করতে পারবেন। এটার জন্য স্যার কোনো পেমেন্ট রিকমেন্ডেড না? না, থ্যাংক ইউ স্যার। স্যার ফার্স্ট এখানে টাইম কয়টা ডিজাইন সাবমিট করতে হবে? যতগুলো কয়টা খুশি ইচ্ছা? ততগুলো করতে পারবেন। একটা করলেও কি হবে? হ্যাঁ, একটা করলেও হবে, স্যার কিন্তু ওই এখানে যে ফেসবুক ফ্রি অ্যাকাউন্টও পিকের তো। মধ্যে ফ্রি পিকে 20টা করতে হয় আর কি। জি জি জি। আচ্ছা, এরপর দেখুন এখানে আইডি নাম্বার, কান্ট্রি, কোন কান্ট্রিতে আপনি আছেন, ফোন নাম্বার দিতে বলতেছে, এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে লিংকটা আছে সেই লিংকটা, মানে আপনার প্রোফাইলে যাওয়ার পরে যে ইউজার ইউআরএলটা থাকবে নেমটা। সেই ইউআরএলটা, হ্যাঁ ইউআরএলটা দিবেন। এরপর একটু নিচে আসেন। নিচে আসার পর আমরা দেখতে পারবো এখানে দুইটা ডকুমেন্ট তারা চাচ্ছে। একটা ডকুমেন্ট হচ্ছে আপনার যে পাসপোর্ট বা আপনি যে ভোটার আইডি কার্ডটা আছে, ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা একই সাথে করে, এই যে বাম পাশে স্যাম্পল দিয়ে দিছে যে কিভাবে থাকবে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই সাথে করে এটাকে আপলোড করবেন। এখন কথা হচ্ছে যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একসাথে করে আপনি স্ক্যান করে নিতে পারেন, অথবা এখন মোবাইলে ছবি তোলা যায়, আবার মোবাইল স্ক্যানারও আছে, সফটওয়্যার আছে মোবাইল স্ক্যানার, ওইটা দিয়ে ছবি তুললেও দেখবেন যে স্ক্যানারের মতো একদম পুরো ফিলটা দিচ্ছে। তো তখন ওই ফাইলটাকে কম্পিউটারে এনে ফটোশপে নিয়ে এসে একটা ডকুমেন্টে দুইটা রেখে এইভাবে ব্যাক সাইড এন্ড ফ্রন্ট সাইডটা দেন আপলোড করবেন। আইডেন্টিটি ডকুমেন্ট আপলোড ক্লিক করলেই দেখবেন যে
আইডি চাচ্ছে। তারপরে এই পাশে হচ্ছে একটা কাগজের মধ্যে আপনার নাম বা সিগনেচারটা লিখবেন, সিগনেচারটা দেওয়ার পর আপলোড করে দিবেন, ওই জায়গায় সিগনেচারটা আপলোড করে দিলে হবে। ফাইল সাইজ তারা বলে দিচ্ছে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম কোন সাইজ হবে। হুম, এরপর স্যার দিয়ে সাইজ দিলাম তো সাইজটা কোন সাইজ দিব এটা বুঝতেছি না। ওই যে লেখা আছে দেখেন 2 ফাইল সাইজ লেস দেন 5 এমবি, আর সিগনেচারের ক্ষেত্রে ফাইল সাইজ লেস দেন 1 এমবি। এটা স্যার কি ফাইল দিব স্যার এটা? জেপিজি। জেপিজি। আচ্ছা আচ্ছা। জেপিজি। আচ্ছা, নেক্সট নেক্সটে দিলে এখন আর যাবে না, কারণ আমরা কোনো ফাইল সাবমিট করিনি। সাবমিট করিনি। তাহলে আমাকে নেক্সটে যখন দিব তখন চলে আসবে হচ্ছে কন্টাক্ট সাইন ইন। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিভাবে অ্যাটাচ করব স্যার? ফটোশপে ফটোশপে নিয়ে গিয়ে একটা ডকুমেন্ট নেবেন লম্বা, নিয়ে ওই আপনার যে দুইটা ছবি স্ক্যান করেছেন বা ছবি তুলছেন সেই ছবিটাকে প্লেস করে উপর ব্যাক সাইড এন্ড ফ্রন্ট সাইডে দিয়ে রাখবেন, ঠিক আছে? এবারে সব পুরোটা নিয়ে একটা জেপিজি সেভ করে দিলেই হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। যেমনটা আমরা একটা ডকুমেন্টের ভিতরে ছবি নিয়ে আসি না, ওরকমই। স্যার ইমেলটা তো ওই যে ইমেল দিয়ে খুলছি ওইটা হ্যাঁ দিব? হ্যাঁ, ওটাই। না স্যার, নেটের জন্য আবার শুনতে পাইনি। আচ্ছা, এরপরে এরপর যাবে না। এরপর হচ্ছে কন্টাক্ট সাইনিং। কন্টাক্ট সাইনিং হচ্ছে কিছুই না, ওটা একটা ফর্ম আসবে, বলবে যে টিক মার্ক দিয়ে ওকে করে যান, ঠিক আছে? কন্টাক্ট সাইনিং এটা হচ্ছে তাদের টার্মস এন্ড পলিসির সাথে আমি এগ্রিড হয়েছি, এরকম একটা কন্টাক্ট সাইন। আর স্টার কুয়ার দেন আপনার কাজটা স্টার্ট হবে, মানে আপনার কাজ করার অপশনটা আসবে। এই কাজ করার অপশন কিভাবে আসবে এবং ওখানে কোন ধরনের ফাইল অ্যাপ্রুভ হবে সেটা এখন আমি দেখাবো। আপনার স্ক্রিনটা এখন স্টপ করে দিতে পারেন চাইলে। স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার আমার তো এনআইডি কার্ড নেই, আমি কি করব? ফ্যামিলি একটু আগেই তো কার্ডটা সলিউশন দিয়ে দিলাম। তাহলে কি নামটাও ওনাদের নাম দিব? ইয়েস, ভোটার আইডি কার্ড একজনের নাম দিবেন, আরেকজনের তাহলে কি ভেরিফাই হবে? ডাইরেক্ট ব্যান করে দিব। ব্যাংকে যান, ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় আপনার ভোটার আইডি কার্ড যদি আরেকজনেরটা দিয়ে দেন, দিবে? স্যার পরে কি এটা চেঞ্জ করা যাবে আবার? দরকারই নাই চেঞ্জ করার, কারণ এখানে কার নাম কে কত বয়সের এগুলো কোনো ম্যাটার করে না, আপনার ডিজাইন ম্যাটার করে। স্যার আরেকটা কথা হলো যে এক ডিজাইন কি দুইটা ওয়েবসাইটে আপলোড করা যাবে? জি, এটাই বলেছিলাম প্রথমে যে একই ডিজাইন আপনি দুইটা না 2 3 4টাতেও করতে পারবেন, কারণ এই জায়গায় যে মাইক্রোস্টক সাইটগুলোতে সব হচ্ছে নন এক্সক্লুসিভ, মানে তাদের এগ্রিমেন্ট এটাই যে এই ডিজাইনটা আমি যে কোনো জায়গাতে দিতে পারবো। তবে কিছু রিসেলেবল মার্কেটপ্লেস আছে যেগুলো এক্সক্লুসিভ, সেই লাইক আপনার গ্রাফিক রিভার, ক্রিয়েটিভ মার্কেট, এই সমস্ত সাইটগুলো হচ্ছে এক্সক্লুসিভ সাইটগুলোর নিয়ম হচ্ছে যে ওখানে নন এক্সক্লুসিভও করা যায়, মানে অ্যাকাউন্ট করা যায়, কিন্তু নন এক্সক্লুসিভ অ্যাকাউন্ট করে তারা অনেক সময় ডিজাইনগুলো অ্যাপ্রুভ করতে চায় না আর কি। তো ওখানে এক্সক্লুসিভের বিষয়টা হচ্ছে এরকম যে তাদের সাথে এগ্রিমেন্ট থাকলো যে আমি এই ডিজাইনটা এই সাইটের মধ্যেই দিব, অন্য কোনো ওয়েবসাইটে দিব না, আচ্ছা? কিন্তু এই মাইক্রোস্টক গুলাতে আপনার সবই হচ্ছে নন এক্সক্লুসিভ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আমি সাইন ইন করছি আমার ডেমো অ্যাকাউন্ট, যেটা আপনাদের দেখাই সব সময়। সাইন ইন, এই মেইল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করছি। ওকে, আমার এখানেও আসতেছে। সাইন ইন করার পর আমাকে যেটা করব তা হচ্ছে আমি আপলোড করব। আপলোড করার জন্য আমাকে যেতে হবে আবারও সেই ক্লাউডে, এই যে ক্লাউডের যে চিহ্নটা আছে না, সেখানে যেতে হয় আপলোড করার জন্য আর কি। তো টিক বেসটি কি আপনার কোনো ডিজাইন আছে? হ্যাঁ দেখেন, এই যে ডিজাইন আছে, আমি এটা হচ্ছে আপনাদের ওই যে দেখাতে ডিজাইন এগুলো, বুঝছে? মানে ক্লাসে দেখাতে ডিজাইন। স্যার এখানে কি ছবিও আপলোড করা লাগবে মানে অ্যাকাউন্টে? ছবি, Or হ্যাঁ picture? ছবি আপনাদের না করলেও সমস্যা নাই, কিছু আসা যায় না এটা দিয়ে। স্যার অফারগুলা কি মানে যত দিন পর্যন্ত একসেপ্ট না হবে ততদিন থাকবে নাকি এবার চলে যাবে? কোনটা?
এই যে সাইনিং এর ফার্স্টে যে অফার গুলো দেখালো, এটা কি টাইম লিমিট আছে নাকি এটা ফার্স্ট যারা জয়েন করবে তাদের জন্য? না, এটা মনে হয় সবসময় দিবে। কোন অফার এটা? ওই যে এই যে স্যার কতক্ষণ আগে $5 দেখালেন না $5 না, ওইটা আপাতত দিচ্ছে। এমনও হতে পারে তাদের ওয়েবসাইটে যখন অনেক বেশি রিচ হয়ে যাবে তখন নাও দিতে পারে। ঠিক আছে, তারা তাদের বৈশিষ্ট্য এটা রাখতেছে, একটা সময় যে রাখবে না তারাও গ্যারান্টি কি, বুঝছেন? ঠিক স্যার। তবে এটা ই করতে তো অনেক দেরি। ওকে, এরপর দেখুন তখন দেখা যায় যে ওদের ইও বাড়াবে, মানে প্রাইজিংটাও বাড়াবে, ডাউনলোডের পরিমাণের যে প্রাইজিংটা ওটাও বাড়াবে। ওদের যে ওদের ক্লায়েন্ট ভালো মানি হচ্ছে, বেশি মানি হচ্ছে, আমাদেরও বেশি আছে। ওকে, এখানে আসুন, এখানে কতগুলো অপশন আছে দেখুন। হ্যালো পিক্সেল, your work is very important to us. Upload your content creation here and enjoy your cooperation with PicBest. Have a nice day. Designer Centers, Portfolio Help Center. পোর্টফোলিওতে গিয়ে দেখি কিছু আছে কিনা। কিছু নাই, আপলোড করি নাই। হেল্প সেন্টারে তাদের হয়তো বা কিছু লাইসেন্স আছে, এই এগ্রিমেন্টটা এই যে তখন সিগনেচার করে ঢুকতে হয় আর কি। ওরা হচ্ছে হেল্প সেন্টার হচ্ছে অনেক কিছু মানে কি ধরনের ফাইল দিবেন, কি কি দিতে হবে এগুলো দিবেন আর কি লাইসেন্স। ওকে, চলে যাচ্ছি ডিজাইনার সেন্টারে। ডিজাইনার সেন্টারে আসার পরে আমাকে তিনটা অপশনস এখানে আসছে। একটা হচ্ছে বেসিক ডাটা, আন্ডার রিভিউতে আছে 0, অ্যাপ্রুভড আছে হচ্ছে 17, আর রিজেক্ট দেখাচ্ছে 2টা। ঠিক আছে, এখানে ইনকাম স্টেটস দেখাচ্ছে যে টোটাল ডাউনলোড হচ্ছে 618, টোটাল ইনকাম হচ্ছে $15, আর উইথড্রন ইনকাম 15, মানে উইথড্র 15 করতে পারবো, কিন্তু 15তে উইথড্র করা যায় না, মিনিমাম 45 প্রয়োজন হয়, মানে $45 হলে উইথড্র করা যায় আর কি। সেই ক্ষেত্রে স্যার কি কোনো পেনিয়ার অ্যাকাউন্টের কার্ড লাগবে? জি, পায়োনিয়ার অ্যাকাউন্ট করা লাগবে আর কি, কার্ড লাগবে না, শুধু অ্যাকাউন্ট, অনলাইন অ্যাকাউন্ট করলেই হবে। আচ্ছা, তারা নিচে যদি একটু আসি, এখানে দেখাচ্ছে থিম রিকমেন্ডেশন, হট টেমপ্লেটের ক্ষেত্রে, গ্রাফিক এলিমেন্টস এর ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। গ্রাফিক এলিমেন্টস হচ্ছে যেমন আপনার ইলাস্ট্রেশনস, বিভিন্ন ইলাস্ট্রেশন আর কি, ইলাস্ট্রেশন টাইপের কিছু। ব্যাকগ্রাউন্ড ডিজাইন অনেকে করে থাকে, মার্বেল, জিব্রা, 3D ব্রাশেস, এমটি, এই ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইন গুলো, মানে ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য কিছু কিছু ডিজাইন হয় আর কি। গ্রাফিক এলিমেন্টসে যদি যাই, এই ধরনের ইলাস্ট্রেশন টাইপের যেগুলো আছে সেগুলোর কথা বলছে আর কি। স্যার এগুলো কি ইলাস্ট্রেটর দিয়ে ক্রিয়েট করছেন না ফটোশপ দিয়ে? ইলাস্ট্রেশন গুলো সাধারণত, ব্যাকগ্রাউন্ড এলিমেন্টস, গ্রাফিক এলিমেন্টস গুলো সাধারণত তারা ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করেছে আর কি। আর টেমপ্লেটস হচ্ছে যেহেতু ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এই সমস্ত যা কিছু করে সব টেমপ্লেট। এটা বলছে তারা রিকমেন্ডেশন, এই মুহূর্তে কোন ডিজাইন গুলো তারা বেশি চাচ্ছে আর কি। ঠিক আছে, কোন বেশি চাচ্ছে, যেমন কোন ডিজাইন গুলো চলবে বেশি। এই দেখেন এখানে সামার সেল নিয়ে কাজ করতে বলছে। যেমন একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করলেন, ওটাকে আমরা 50% অফার বা এই সমস্ত অফার থাকে না, সামার সেল থাকবে, সামার অফার, এই ধরনের কন্টেন্ট লেখা থাকবে আর কি, ঠিক আছে। ভিআর, পুল পার্টি, ঈদ উল আজহা নিয়ে করতে বলতেছে, সামনে তো ঈদ উল আজহা জি স্যার, আর আসবে না। সো ঈদ উল আজহা নিয়ে করতে বলতেছে, যেমন গরু টরু আসবে, বিভিন্ন সময় ইটি আসবে আর কি, এগুলোর কন্টেন্ট গুলো ওগুলো ডাউনলোড হবে অনেক বেশি। সোশ্যাল মিডিয়া পোস্ট চাচ্ছে অনেক বেশি। 4th of July ইন্ডিপেন্ডেন্স ডে আছে, এটা করতে বলতেছে। রক্ষাবন্ধন নিয়ে করতে বলতেছে। তারপরে ভিয়েতনাম ফ্যামিলি ডে, ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল মিডিয়া পোস্ট, পোস্টার, রোল আপ ব্যানার, গ্রিটিং কার্ড, ইনভিটেশন কার্ড, অ্যাওয়ার্ড, ভাউচার টেমপ্লেট, সেলস প্রমোশন, সুইমিং পুল, এই ব্যাপারগুলো নিয়ে তারা হট রিকমেন্ড করতেছে। যেমন এগুলো তারা বেশি মার্কেটিং করছে এবং তাদের হয়তো বা এই সেলগুলো বেশি আসতেছে আর কি। হ্যাঁ, এই ডাউনলোডগুলো বেশি আসতেছে। তো হট রিকমেন্ডেড রাখলে যেটা হবে, আপনাদের ডাউনলোডের পরিমাণ বাড়বে। আচ্ছা, পরে চলুন যে আসলে কিভাবে কাজ করতে হবে। আমাদের এখানে বলছে যে প্লিজ রিড আওয়ার আপলোড রুলস এন্ড টিউটোরিয়ালস ফাস্ট ইন দ্য অর্ডার টু গেট 100% অ্যাপ্রুভাল রেট। ক্লিক করছি, সেট নিউ ডকুমেন্ট ট্যাবে করে নেই। আচ্ছা, তারা একটা ড্রাইভ ফাইল দিয়েছে এবং এটার মধ্যে তাদের
যত ধরনের বিভিন্ন রকমের টিপস দিয়ে দিচ্ছি কিভাবে ই করা যেতে পারে, ভালো ইনকামের দিকে যাওয়া যেতে পারে, এবং তাদের কিছু টিউটোরিয়ালসও দিয়ে দিয়েছে আর কি, কিভাবে কিভাবে কাজ করবেন, কিভাবে আপলোড করবেন সবকিছু। এটা হচ্ছে যে ডিজাইন করার আগে আমাকে একটু গাইডলাইনস। এবং এখানে তারা মকআপ দিয়ে দিয়েছে। মকআপ হচ্ছে প্রেজেন্টেশনের জন্য একটা ফাইল, এক ধরনের ফাইল, যে ফাইলের মধ্যে আমার ডিজাইনগুলোকে প্রেজেন্টেশন করতে পারবো। যেমন তারা যে স্টাইলে দিয়ে আছে, আমার ডিজাইনটা এখানে আপলোড করার পর ঠিক সেই স্টাইলে হয়ে যাবে আর কি, সেই স্টাইলে দেখা যাবে। তো ওরা ডিজাইন আপলোড করার ক্ষেত্রে তারা অবশ্যই তাদের মকআপ গুলো ইউজ করতে বলে। বাইরের কোনো মকআপ যদি আমি ইউজ করি, বাইরের কোনো ওই ধরনের স্টাইল, অনেক অসংখ্য রকম স্টাইল, যেমন আমার ডিজাইন গত ক্লাসে আপনারা দেখলেন না যে বিহেন্সে, তো বিহেন্সের মধ্যে কি দেখেছেন যে আমার কিছু ফ্লায়ার, একটা অনেকগুলো পিছনে ফ্লায়ার একসাথে দেখা যাচ্ছে, তাই না? একটা ফ্লায়ার কে প্রেজেন্টেশন করা। সো এই ধরনের প্রেজেন্টেশন গুলো গুগলে সার্চ করলে অভাব নাই, যে মকআপ ফ্রি মকআপ ডাউনলোড লিখে সার্চ করলে অভাব নেই, কিন্তু তাদের এখানে হচ্ছে তাদের যে ফাইলটা আছে সেটাই ইউজ করতে হবে, অন্যগুলো ইউজ করা যাবে না। আমরা যে ক্যাটাগরি করব সেই ক্যাটাগরি গুলো নিয়ে কাজ করতে হবে। যেমন আমরা যদি ফেসবুক কভার করি তাহলে ফেসবুক কভারের আছে, আমরা যদি সোশ্যাল মিডিয়া করি সোশ্যাল মিডিয়া আছে, আমরা আরো যা যা করতে চাই, ফ্লায়ার করতে চাইলে ফ্লায়ার গুলো আছে, বিজনেস কার্ড, ব্রাউচার, কুপন টাইপের কিছু করতে চাইলে সেগুলো আছে দেখাচ্ছে। তো এই টাইপের কাজগুলো আমরা করতে পারি। আর নিয়মস গুলো এখান থেকে পড়ে নেবেন, যে টেমপ্লেট ডিজাইন করার ক্ষেত্রে কোন ধরনের রুলস, হাউ টু ইনক্রিজ ইনকাম, রিজেক্ট কি ধরনের কাজের কারণে রিজেক্ট করে সেগুলো পড়ার ব্যাপার আছে। এগুলো সময় মতো পড়ে নেবেন, ঠিক আছে? ডিজাইনের ক্ষেত্রে যে জিনিসটাকে সবচেয়ে বেশি প্রাধান্য তারা দিতে বলতেছে তা হচ্ছে, যেমন এই প্রথমত থিমস, যে থিমস গুলো দেওয়া আছে সেই থিমস গুলোকে নিয়ে কাজ করতে বলা হচ্ছে, যে তাহলে হট টপিকস গুলো নিয়ে কাজ করে তারা সুবিধা হচ্ছে তাদের জন্য। লেআউটস, ইউর কন্টেন্ট শুড বি কমপ্লিট ইন স্ট্রাকচার, আপনার কন্টেন্টটা সম্পূর্ণ কমপ্লিটেড হতে হবে, যে আধা আধুরা কাজ কমপ্লিট করে দিয়ে দিলাম তাহলে হবে না। ইউর টেক্সট এন্ড এলিমেন্টস শুড বি রিলেভেন্ট টু দ্য থিম অর টপিকস, আপনার টেক্সট এবং যে এলিমেন্টস গুলো ইউজ করছেন, ছবি বা কিছু, এটার সাথে রিলেভেন্ট থাকতে হবে অবশ্যই। You can use proper combination of elements and proper visual effects such as shadow and glow to make your design more stylish. Below are some examples how to increase your cross rate. Text. Generally necessary text can be classified into 3 groups. Generally যেই টেক্সট গুলো হয় নেসেসারি 3টা গ্রুপে তারা ভাগ করে একটা ডিজাইনের। যেমন মেইন সাবজেক্টটা, এটা হচ্ছে প্রাইমারি টাইটেলস, text that show the main idea of our theme or idea or theme। যেমন ধরুন সেল পোস্টের হলে বা সামারের যদি হয় তাহলে আমরা কি করি, বড় করে লিখি না যে সামার সেল, এটা হচ্ছে মেইন থিম, কিংবা অফার 50% অফ, এটা হচ্ছে মেইন থিম। এরপরে সেকেন্ডারি টাইটেল ইজ সাপ্লিমেন্ট টু দ্য প্রাইমারি টাইটেল, এবং ওইটার পাশাপাশি কিন্তু সেকেন্ডারি আরেকটা টাইটেল থাকে ছোট করেই। দেন হচ্ছে ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশন গুলো, সাপ্লিমেন্ট টেক্সট, রিলেভেন্ট দ্য রিলেভেন্ট টেক্সট, মেকিং লেআউট বেটার উইথ ইনফরমেশন সাচ অ্যাজ ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো মানে এই সমস্ত জিনিসগুলো দেওয়ার জায়গাগুলো রাখতে হবে। মানে এমন ভাবে ডিজাইনটা করতে হবে যেন একজন পার্সন আপনার ডিজাইনটাকে ডাউনলোড করার পর সেটাকে কেউ খুব ইজিলি এডিট করতে পারে, ইজিলি এডিট করে খুব ইজিলি ভাবে যাতে ইউজ করতে পারে আর কি। কারণ আমরা যে সমস্ত কন্টেন্ট গুলো দেবো সেই কন্টেন্ট গুলো তো সে রাখবে না, সে কি করবে, ডাউনলোড করার পর এটাকে চেঞ্জ করবে, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে যে এভাবে বলতেছে আর কি, যে ইনক্রিজ রেট কি আর ভালো ডিজাইন করার জন্য। তারপরে যেটা করতে হবে, ট্রেডমার্ক, ভিজিবল ট্রেডমার্ক। যেমন আমি আমার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের মধ্যে যে লোগো ইউজ করব, কিংবা যে মানে কন্টেন্ট ইমেজটা ইউজ করব, অবশ্যই সেই ইমেজে কোনো রকমের ব্র্যান্ডিং এর ছোঁয়া থাকা যাবে না। প্রথমত এই সমস্ত মাইক্রোসফট সাইট গুলো সব একই রকমের রুলস। আমার ডিজাইনের মধ্যে যে লোগোটা দিব সেই লোগো কখনোই কোনো কোম্পানির লোগো হওয়া যাবে না, ঠিক আছে? কোনো কোম্পানির লোগো হওয়া যাবে না। যেমন আপনি পেপসির লোগো ইউজ করে দিলেন, আপনি আইফোনের লোগো ইউজ করে দিলেন, সেই লোগো বা ওই নামের হওয়া যাবে না। এটা জাস্ট ডেমো একটা হবে, ঠিক আছে? ডেমো একটা হবে। আর এরপরে মানে লোগো তো আর মেইন লোগো দেই না, লোগোটা তো জাস্ট একটা আইকন দিয়ে রাখি বা একটা শেপ দিয়ে রাখি যে এখানে লোগো বসান, মানে অপশন থাকে যে এই জায়গাতে আপনার লোগোটা বসাতে হবে আর কি, ঠিক আছে?
তারপর ধরুন কোন একটা ইমেজ ইউজ করলাম, যেমন আমি গাড়ি অ্যাড করতে গেলাম, আমি মার্সিডিজ ব্রাঞ্চের গাড়ি ইউজ করলাম কিংবা বিএমডব্লিউ গাড়ি ইউজ করলাম। এখন বিএমডব্লিউটা ইউজ করলাম, বিএমডব্লিউর যে লোগোটা আছে লোগোটা দেখা যায়, গাড়ি থাকুক সমস্যা নেই, কিন্তু লোগোটা যদি এরকম ভাবে শর্ট থাকে সেটা হবে না, সেই ধরনের কাজগুলো তারা নিবে না। ঠিক আছে, জি স্যার। মানে কোন কোম্পানির ব্র্যান্ডিং হয় সেই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া কোনো ডিজাইনই তারা নিবে না। এরপর দেখা যায় যে কন্টাক্ট ইনফরমেশন গুলো ইউজ করা হচ্ছে, ইমেল কন্টাক্ট ইনফো যেগুলো আছে এগুলোকেও ডেমো ইউজ করতে পারে, যেমন 1 2 3 4 এরকম ইউজ করতে হবে। আপনার অরিজিনাল কোনো ফোন নাম্বার ইউজ করা যাবে না, অরিজিনাল কোনো ইমেল আইডি ওখানে ইউজ করা যাবে না। ক্লিয়ার এবার? জি স্যার। স্যার ফন্টের ব্যাপারটা কোনো রেস্ট্রিকশন আছে? কিসের ব্যাপার? ফন্ট ফন্টের না, ফন্ট সাধারণত ফ্রি ফন্ট ইউজ করতে বলা হয় আর কি। এই গুগল ফন্ট গুলাই তো, তাই না স্যার? হ্যাঁ, গুগল ফন্ট করলে যেগুলো আমরা ফটোশপে পাই সেগুলোই। ফটোশপে আছে, তারপরে আছে আপনার গুগলের মধ্যে আমরা যে সমস্ত ফন্টগুলো পাচ্ছি গুগল ফন্টে গিয়ে, ফ্রি কমার্শিয়াল ইউজেস যে সমস্ত ফন্টগুলো। আচ্ছা, জি স্যার। keywords are incorporate, keywords are not spread, আচ্ছা, separated from each other by commas, আচ্ছা, by commas, আচ্ছা, তারপর keywords are irrelevant to the theme, keywords are less than 10%, sensitive keywords are included, one or more keywords are misplaced। আচ্ছা, সেই সমস্ত কারণগুলোর মধ্যে মানে রিজেক্ট করার কারণগুলোর মধ্যে এটা অন্যতম আপনার কিওয়ার্ড। ওখানে আপলোড করার সময় কিছু কিওয়ার্ড যাবে, কিওয়ার্ড গুলো এরকম যে কোন কিওয়ার্ড সার্চ করে লিখে সার্চ করলে আমার ডিজাইনটা খুঁজে পাওয়া যাবে, সেটা হচ্ছে কিওয়ার্ডের, বুঝেছে? মানে আমি যখন গুগলে বিজনেস কার্ড লিখলে বিজনেস কার্ডই আসে, আমি যখন ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া ব্যানার, তারপরে সামার সেল অফার ব্যানার, ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ করি ওইটাই আসে, তাই না? এগুলো কেন আসে? কারণ ওই যে ওই ডিজাইন গুলো যখন আপলোড করা হয়েছে সেখানে ওই ডিজাইন গুলোর সাথে যে কিওয়ার্ডস গুলো দেওয়া আছে সেই কিওয়ার্ডস গুলো হচ্ছে ওই নামে ছিল, যার কারণে আমরা পাচ্ছি। ঠিক আছে, তো ওখানে যে কোনো ডিজাইন যে কোনো ওয়েবসাইটে যখন আমরা আপলোড করি তখন কিওয়ার্ড গুলো দিয়ে দেওয়ার অপশন থাকে। তো কিওয়ার্ড মিনিমাম 10টা, তারা বলছে যে মিনিমাম 10টা দিতে হবে কিওয়ার্ড, এবং প্রত্যেকটা সেপারেট করার জন্য কমা দিতে হবে আর কি, কমা দিয়ে কাজ করতে হয়। এরকম আরো কিছু আছে, যেমন রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করতে বলা হয়েছে, রিলেভেন্ট ইমেজ ইউজের ক্ষেত্রে বলা হয়েছে যে রিলেভেন্ট ইমেজ থাকবে, যে থিমের কাজ করছেন সেই থিম অনুযায়ী ইমেজ থাকবে। এখন আপনি জুয়েলারির কাজ করছেন, কন্টেন্ট দিয়েছেন জুয়েলারি, আর সাথে যদি দিয়ে আমরা কোনো একটা বডি বিল্ডারের ইমেজ, তাহলে তার হবে না, তাই না? তো কন্টেন্টের সাথে এলিমেন্টস গুলো মিল থাকতে হবে, এই ধরনের ব্যাপার আছে। ফাইল ফরম্যাটস গুলোর ব্যাপার আছে, যে ফাইল ফরম্যাটস গুলো ঠিক আছে কিনা, যেমন পিএইচডি দিলে পিএইচডি সিলেক্ট করে দেওয়া, ইপিএস দিলে ইপিএস সিলেক্ট করে দেওয়া। ইউর কন্টেন্ট ইনকর্পোরেট মকআপ যদি ঠিক না থাকে তাহলে তারা রিজেক্ট করবে। সাইজ আর কন্টেন্ট অফ ইজ ইনকারেক্ট, আপনার ডিজাইনের যদি সাইজটা ডাইমেনশনটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে তারা ই করবে। ইউর কন্টেন্ট কন্টেইনার পার্সোনাল ব্র্যান্ডিং, আপনার ডিজাইনের মধ্যে যদি কোনো পার্সোনাল ব্র্যান্ডিং থাকে, যেমন আপনার নিজের কোম্পানির লোগো দিলেন, আপনার নিজের ফোন নাম্বার ইমেল দিয়ে দিলেন, এগুলো তারা রিজেকশনের আওতায় ফেলাবে আর কি। কনসেনট্রেশন ইনফরমেশন ইনক্লুডিং পলিটিক্যাল সেনসিটিভ ইনফরমেশনস গুলো দিতে না বলছে, যেমন পলিটিক্যাল স্টেটমেন্ট, স্ট্রিমার স্টেটমেন্টস, টেররিস্ট স্টেটমেন্টস, রিলিজিয়াস স্টেটমেন্টস, এই ধরনের ইনফরমেশনস গুলো বা এই ধরনের কন্টেন্ট গুলো ইউজ করতে না বলছে। বিশেষ করে পলিটিক্যাল গুলো তো একেবারেই না করে, পলিটিক্যাল, তারপরে যে অ্যাডাল্টস যেগুলো আছে অ্যাডাল্ট গুলো না করে। রিলিজিয়ন নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হবে, আপনার কন্টেন্টটা ডিজাইনটা এমন করছেন যেটা মনে হয় যেমন কোনো হিন্দু গোষ্ঠী কিংবা কোনো মুসলিম গোষ্ঠী কিংবা কোনো খ্রিস্টান গোষ্ঠীর উপরে আঘাত পড়বে, ঠিক আছে? এই ধরনের কন্টেন্টের কোনো কাজ দেওয়া যাবে না। আমরা যে কাজগুলো করি সেই লেয়ার গুলোকে মার্জ করে দেওয়া যাবে না, যেমন দ্য লেয়ার ইজ ইউর সোর্স ফাইল আর মার্জ, মেক শিওর ইউর সোর্স ফাইল ইজ প্রপারলি লেয়ার্ড এন্ড এডিটেবল। আপনার যে মেইন ফাইলটা দিবেন সেই মেইন ফাইলটা অবশ্যই গ্রুপ করে সুন্দর করে সাজানো থাকবে। এটা এই স্টাইলে যেটাকে বলা হয় মার্জ স্টাইলে থাকা যাবে না, মার্জ করা থাকা যাবে না। হ্যাঁ, সুন্দর করে গ্রুপ করে কালারফুল করে দেওয়া আছে, তাই না? আচ্ছা, দ্য থিম অফ ইউর কন্টেন্ট ইজ আউটডেটেড, এবং আপনার থিমটা যদি কন্টেন্টটা যদি আউটডেট হয়ে যায়, যেমন ধরেন আমরা পয়লা বৈশাখ নিয়ে করছি, এখন
পয়লা বৈশাখ শেষ হয়ে গেছে, আপনি এই মধ্যে যদি পয়লা বৈশাখেরই দেন ডিজাইন দেন, তাহলে তারা নিবে না। তারা হয়তোবা এই ডিজাইনটা আবার নিবে হচ্ছে আগামী বছর, ঠিক আছে? নিউ ইয়ারে দিলাম, জানুয়ারি শেষ হয়ে গেল, এখন আর নিবে না, ওইটা নিবে হচ্ছে আগামী বছর। The layout of your content is over simple, মানে তারা বলছে যে একেবারে সিম্পল কাজ নিবে না, একেবারে সিম্পল কাজ নিবে না, একটু অবশ্যই একটু ক্রিয়েটিভ হতে হবে, একটু সুন্দর হতে হবে। হ্যাঁ, সিম্পল কাজগুলো তারা নিচ্ছে না, কারণ এই সমস্ত জায়গাতে বেশিরভাগই আসে ডিজাইনাররা। ডিজাইন কখন ডাউনলোড করে, ডিজাইন টেমপ্লেটগুলো কখন ডাউনলোড করে, তা হচ্ছে যে তারা একটা ডিজাইন করতে সময় লাগবে, এই জন্য ডাউনলোড করে এটা হচ্ছে মডিফাই করে নিয়ে কাজ করে। তো তারা চায় হচ্ছে কন্টেন্ট না, তারা চায় হচ্ছে ক্রিয়েটিভ কোনো কিছু বা কাজ যেগুলো বেশি আসে, শেপ টেপ ইউজ করে যে সমস্ত কাজগুলো করা হয়েছে সেগুলো। Elements and texts are dearranged in mismatches, এটা হচ্ছে আপনার অ্যারেঞ্জ যদি ঠিকঠাক মতো না হয় আর কি, ফন্ট ইউজ থেকে শুরু করে। এবং এখানে দেখেন কিছু উদাহরণ দেওয়া আছে কোন ধরনের কাজগুলো রং, এটা যেমন ফন্ট মিলে নাই, ফন্ট ঠিক নাই, কালার ঠিক নাই, এটাও একই অবস্থা হয়ে গেছে, কন্টেন্ট গুলো ঠিক নাই, অ্যারেঞ্জমেন্ট ঠিক হয় নাই, ঠিক আছে? এগুলোকে তারা রং হিসেবে ধরা হচ্ছে। Your content containers repeatedly use elements of layouts, your source file and preview image thumbnail are included. সোর্স ফাইল এবং প্রিভিউ ইমেজটা যদি না থাকে সেক্ষেত্রে তারা নেবে না। কন্টেন্ট ইজ রংলি প্লেস অন আর্টবোর্ড, কোনো কন্টেন্ট যদি রং প্লেস করা থাকে, অন্য যে জায়গায় হওয়ার কথা সে জায়গায় না থাকে, সেক্ষেত্রে তারা নেবে না। মানে কিছু কিছু জিনিসগুলো আপনার এমন ভাবে তাদের রুলস গুলো বলা আছে যাতে করে আপনি একজন পারফেক্ট ডিজাইনার, একদম পারফেক্ট ডিজাইন যাতে এই জায়গাতে আসে। আই থিংক সবাই ক্লিয়ার হয়ে গেছেন নাকি? জি স্যার। একটা ডিজাইন করতে গেলে কত কিছু খেয়াল রাখতে হয়। আর ডিজাইন কি সব ফটোশপ দিয়ে একই করতে রকম। হবে? হ্যাঁ, স্যার ডিজাইন কি ফটোশপ দিয়ে করতে হবে না ইলাস্ট্রেটর দিয়েও এটা করা ইচ্ছা যায়? আপনার যে কোনো। ও আচ্ছা। ওকে, খালি ফাইলটা চলুন তাহলে আমরা এখানে যাই। এখানে গিয়ে আপনাদের শুধুমাত্র এই রুলস গুলো বুঝলেই হবে, বুঝছে? এই রুলস গুলো বুঝলেই হবে, আর আপলোড কিভাবে করছে এটা বুঝলেই হবে, তাইলে কাজ করা যাবে আর কি। চুজ এ মকআপ, প্রথমে হচ্ছে চুজ এ মকআপ ক্লিক করছি। তারা কয়েকটা ক্যাটাগরি বলছে, যেমন ফ্লায়ার, পোস্টার, গ্রাফিক এলিমেন্টস ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড। যেমন ধরেন পোস্টার তো আমরা বুঝি, তাই না? জি স্যার। ফ্লায়ার আর পোস্টারটা প্রায় সেম। আমরা পোস্টার পরে শিখবো। ফ্লায়ার আছে, তারপরে গ্রাফিক এলিমেন্টস আছে, লাইক লোগো টাইপের কিছু বা কিছু ডিজাইন যেগুলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে। তারপর হচ্ছে যেগুলো ব্যাকগ্রাউন্ড ডিজাইন যেগুলো আছে, ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ভার্টিক্যালি যেগুলো আছে, হরিজন্টাল যেগুলো আছে, এগুলো। এটা বলছে যে এই ক্যাটাগরি 6টা, যদি ডিজাইন আপনার ডিজাইনটা যদি এই ক্যাটাগরির মধ্যে হয়, এই 6টা ক্যাটাগরির মধ্যে হয়, সেক্ষেত্রে আমাকে কোনো ধরনের মকআপ প্রয়োজন হবে না। যেমন এই অপশনটাই কিন্তু চুজ এ মকআপ, তাই না? চুজ এ মকআপ, মকআপ তো আমি ওই যে দেখেছিলাম, এখান থেকে এই যে মকআপ ডাউনলোড করতে হয়, যেটাতে ক্লিক করবেন সেটা ডাউনলোড হয়ে যাবে, যেটাতে ক্লিক করবো সেটাই ডাউনলোড হয়ে যাবে। যেমন আমি যদি এটাতে ক্লিক করি, ফ্লায়ারে ক্লিক করছি, ফ্লায়ার জিপ, এই যে ডাউনলোড লিংক পেয়ে গেছি, পিএইচডি ফাইল দিচ্ছে আমাকে একটা। স্যার মকআপটা অ্যাডজাস্ট করব কিভাবে? মকআপটা স্যার বসাবো কিভাবে? ঠিক আচ্ছা, এটা দেখাবো। আচ্ছা, তারা বলছে পোস্টার, ফ্লায়ার, গ্রাফিক এলিমেন্টস, এই 6টা ক্যাটাগরির ক্ষেত্রে যদি কোনো আপনার ডিজাইন হয়, সেক্ষেত্রে কোনো ধরনের মকআপের প্রয়োজন নাই। মানে আমি যে ফ্লায়ারটা ডিজাইনটা করলাম, আপনি এই ফ্লায়ার ওইটা দরকারও নাই, ঠিক আছে? মকআপটা প্রয়োজন নাই। ফ্লায়ারে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর তারা বলবে যে আপনার ডিজাইনটা আপলোড করেন, আপলোড করার পর পিভি ইমেজটা দিয়ে দিলেই হবে, মানে জেপিজিটা দিয়ে দিলে হবে, তারা অটোমেটিক্যালি মকআপ করে নেবে আর কি। হ্যাঁ, আপলোড করার জন্য কি কি ফাইল আপলোড করতে হবে, আপলোড করার জন্য কি কি ফাইল আপলোড করতে হবে, তার আগে আমি দেখে নেই আদার্সে যাই। আদার্সে কেন? যেমন সোশ্যাল মিডিয়া যদি করি বা ফেসবুক কভার যদি করি, এখানে কিন্তু অপশনটা নাই, তাই না? তখন চলে যেতে হবে কোথায়? আদার্সে। আদার্সে যাওয়ার পর তারা বলছে স্টার্ট আপলোডিং, আপলোড স্টার্ট করতে হবে। ক্লিক করছি এবং নিচে লেখা আছে যে জিপ ফাইল আপলোড করতে হবে, মানে যা আপনার মেইন ফাইলটা একটা ইসের মধ্যে, জিপ ফাইলের মধ্যে, এরকম জিপ ফাইল তো বুঝি নাকি? জেপিজি ফাইলটা জেপিজি না,
এই যে এই ফাইলগুলো জি স্যার, উইন্ডার দিয়ে জিপ করতে হবে। যেমন ধরেন এই যে জিপ করা, ঠিক আছে? জিপ করা মানে রাইট বাটন ক্লিক করে ফোল্ডারটাকে, যে ফোল্ডারটার মধ্যে রেখেছেন সেই ফোল্ডারটাকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডারে জিপ ফোল্ডার করে নেবেন। জিপ ফোল্ডার করলে এরকম জিপ ফোল্ডার হবে। আর যাদের কাছে এরকম দেখা যায় না তারা উইনরার সফটওয়্যারটাকে ইনস্টল করে নিন, উইনরার। ওকে, জিপ ফাইলটাকে আপলোড করতে হয়। শুধুমাত্র জিপ ফাইলের মধ্যে কি রাখতে হবে? জিপ ফাইলের মধ্যে শুধুমাত্র মেইন ফাইলটা রাখতে হবে, আর কিচ্ছু দরকার নাই। ইন ফাইলটা কি জিপ স্যার ফাইলের মধ্যে মেইন ফাইলটা, হ্যাঁ মেইন ফাইল। স্যার প্রিভিউর ফাইলটা? প্রিভিউ ফাইলটা পরে আসবে। যেমন আমি যখন মেইন ফাইলটা আপলোড করছি, এরপরে তারা বলছে কি আপলোড প্রিভিউ ফাইল, তাই না? তো ফ্লায়ারের ক্ষেত্রে, ফ্লায়ার পোস্টার এলিমেন্টস এইগুলোর ক্ষেত্রে প্রিভিউ ফাইলটা হচ্ছে শুধু জেপিজি সেভ করে জেপিজিটা দিলেই হলো। আর অন্যান্য কিছুর ক্ষেত্রে যেমন ফেসবুক কভার বা আদার্স কিছুর ক্ষেত্রে ফেসবুক কভারের মধ্যে মকআপটা করতে হয়। যেমন আমি ফেসবুক কভারটা পাচ্ছি না এই জায়গাতে, ওখানে ছিল না। এই মকআপ আরো পাওয়া যায় হচ্ছে এই জায়গাতে, ডাউনলোড মকআপস। ক্লিক করছি আদার্স, দেওয়ার পরে আদার্সে যে সমস্ত ফাইলগুলো থাকে সাধারণত এগুলোর মকআপগুলো এখানে পাওয়া যায়, ডাউনলোড মকআপস। চলে আসছে। যেমন ফেসবুক পোস্ট, এই যে ওইটাই 1080 যেটা করি সেটাই ফেসবুক পোস্ট। ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরির জন্য কাজ করলে এটা ফেসবুক কভার, ফেসবুক কভারে আসতেছে এটা। ধরুন আমি ফেসবুক কভারে ক্লিক করলাম, ডাউনলোড দিলাম। আচ্ছা, আমি যে ফাইলটাকে আপলোড করেছি দেখি, গিয়ে দেখি আসলে ওটা কোন ফাইল ছিল। ফেসবুক কভারের যে মকআপটা ডাউনলোড করেছি সেই মকআপটাকে আমি ওপেন করছি। এটাই মূলত এটা। এই যে এটা ছিল হচ্ছে, এটা হচ্ছে প্রিভিউ ফাইলটা, জেপিইজির যেটা। কি স্লো হয়ে আছে কম্পিউটার। আচ্ছা,
মকআপটা এখানে তেমন মকআপ না, এই মকআপটা শুধুমাত্র কি উপরে আর নিচে প্লেস করা, আর কিছুই না। এই ডিজাইনটার মকআপ এই যে ওপেন হচ্ছে, আচ্ছা ডিজাইনটা ওপেন হলো, সম্ভবত মকআপটাও মনে হয় ওপেন করছি। স্যার এটা কি মকআপ? না এটা ডিজাইনটা, যে ডিজাইনটা করেছিলাম। মকআপটা কি অ্যাকচুয়ালি? দেখাচ্ছি মকআপ ইজ জাস্ট প্রেজেন্টেশন। একটা ফাইলকে প্রেজেন্ট করবেন কিভাবে, যে ডিজাইনে প্রেজেন্ট করবেন আর কি। এই যে ডাউনলোড করেছিলাম ফেসবুক কভার, এই হচ্ছে মকআপ ফাইলটা, ওপেন করি, আমি একটু দেখাই। যেমন ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করলাম, পরে আমাদের যে ফ্লায়ার গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু দেখেন একটা প্রেজেন্টেশনের মতো, তাই না? এই যে শ্যাডো ট্যাডো দেওয়া, ইটি করা, দুইটা একসাথে দেখাচ্ছে শো করে। তারপরে এটা দেখুন পেন্সিল দেওয়া রাখে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড শ্যাডো দেওয়া আছে, দুইটা একসাথে প্রেজেন্ট করা, এটা স্ট্যাডে দেয়ালের মধ্যে প্রেজেন্ট করা, এটা তিনটা একসাথে দেখাচ্ছে। এগুলা কি, এটা হচ্ছে মকআপ প্রেজেন্টেশন, ঠিক আছে? আমার ডিজাইনটাকে, আমি ডিজাইনটা জেপিজিটাকে বিভিন্ন ওয়েতে প্রেজেন্ট করছি। অনেক সময় হয় যে আমরা কন্টেস্ট করছি কিংবা বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করছি, ডিজাইনটা একটু আমার কাছে দেখতে মন্দ লাগলেও মকআপ করার পর মানে প্রেজেন্টেশন করার পর এটা আরো চমৎকার মনে হয় আর কি, ঠিক আছে? চমৎকার দেখতে। তো অনেক দেখা যায় যে ডিজাইন ভালো হয় নাই, কিন্তু মকআপটা প্রেজেন্টেশনটা এমন সুন্দর করছে, ডিজাইনটা পছন্দ করে ফেলছে ক্লায়েন্ট, ঠিক আছে? দেখেন প্রেজেন্টেশন গুলো, এইটাই হচ্ছে মকআপ আর কি। এগুলো এভাবেই প্রেজেন্টেশনে তাদের কিছু মকআপ ওগুলো করার জন্য ফাইল পাওয়া যায়, কিছু পিএইচডি ফাইল, ফটোশপ ফাইল আর কি। ফটোশপ ফাইলের মধ্যে জাস্ট আমার ফটোশপ ফাইলটা নিয়ে ওটার মধ্যে প্রেস করে দিলেই হয়। যেমন আমি ওপেন করেছি, এই হচ্ছে তাদের মকআপটা, ঠিক আছে? তারা বলছে যে ফেসবুক কভার ফ্রন্ট এবং ফেসবুক কভার ব্যাক। আসলে ব্যাক বলতে তো কিছু নাই, ফেসবুক কভার ব্যাক আছে কিছু? জি না স্যার। ফেসবুক কভার তার উল্টানো যায় না, তাই না? এটা জি। বলতে হচ্ছে, যেটা বোঝায় যে আপনি চাইলে দুইটা কালারের দিতে পারেন, একটাকেই দুইটা কালারের অপশন রাখতে পারেন, কিংবা দুইটা ফেসবুক কভারে দিতে পারবেন একসাথে, ঠিক আছে? সেটা অবশ্যই মেইন ফাইল দুইটা থাকতে হবে। তাহলে আমার মেইন ফাইল কোনটা? আমার মেইন ফাইল হচ্ছে এটা। মেইন ফাইলের মধ্যে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। রুলসটা হচ্ছে এরকম, যেমন আমি দেখুন গ্রুপ চমৎকার করে সাজিয়েছি, লোগোটাকে আলাদা করেছি, এই পাশে গ্রুপ দিয়েছি, আইকন বা এই বাটনস গুলো, টেক্সট একসাথে রেখেছি, গ্রুপ ব্যাকগ্রাউন্ডের ডিজাইন গুলো একসাথে রেখেছি, শেপস গুলো সব একসাথে রেখেছি, ইমেজ গুলো একসাথে রেখেছি, ইমেজ ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে রেখেছি, মানে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গ্রুপ চমৎকার করে দিয়েছি। লোগোটাকে ওপেন করি, লোগো ওপেন করার পর আমরা দেখবো যে লোগো, ইউর লোগো নাম, আর পাশাপাশি এই জায়গাতে আছে লোগোর আইকনটা। আইকনটা কি করা আছে? এটা স্মার্ট অবজেক্ট করা আছে। কি করা আছে? স্মার্ট অবজেক্ট। কেন স্মার্ট অবজেক্ট করা আছে? কারণ এই লোগো তো সে আর ইউজ করবে না, সে কি করবে? নিজের লোগো ইউজ করবে, তাই না? তাহলে সে কি করবে? তখন এখানে ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করার পর তার যে আইকনটা আছে সেই আইকনটা দিবে। ধরুন তার আইকন অন্য একটা, এখান থেকে নিলাম, মানে তাকে মডিফাই করার অপশন দেওয়া আর কি, ঠিক আছে? তার আইকন দিয়ে দিলাম এখানে একটা, ধরুন শেষ তার আইকন ইউজ করছে, ওটাকে অফ করে দিয়ে এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করবে। আমরা তো শিখেছি অলরেডি এর আগে, তাই না? চলে আসছে আইকনটা। এরকম ভাবে এটাকে হচ্ছে মডিফাই করার অপশন তাকে দিয়ে দিতে হবে আর কি। লোগো করলাম, লোগোটাকেও স্মার্ট অবজেক্ট করে নিয়েছি। ওকে, লোগো স্মার্ট অবজেক্ট করলাম।
স্যার এখানে কি আগের থেকে করা জিনিসটা নিয়ে আসা যাবে, কোনো ছবি কিংবা মানে ক্লায়েন্ট যদি চায় কি লোগো অন্য কোনো ফাইল, ক্লায়েন্ট যদি চায় তার লোগো অন্য কোনো কিছুতে করা আছে সেটা নিয়ে আসবে ইমেল হ্যাঁ হ্যাঁ আনা যাবে, হ্যাঁ ওটা তো করা যাবে। সে তো করবেই, কারণ হচ্ছে সে তো ডিরেক্টলি লোগোটা দিয়ে দিবে তখন, ঠিক আছে? সে এখান থেকে ডাবল ক্লিক করে প্লেস ইউর লোগো লিখে দিয়েছি না, তো ইউর লোগো লিখে দিয়েছি, যেমন হচ্ছে ডাবল ক্লিক করবে, তার লোগোটা বসাবে এখানে, তার লোগোটা জেপিজিটা বা পিএনজিটা দিবে, দেওয়ার পরে সেভ করলে এই জায়গাতে চলে আসবে, ঠিক আছে? কারণ সেও কিন্তু ডিজাইনার, খেয়াল রাখতে হবে, সে জানে সফটওয়্যার ইউজ করতে। এরপর হচ্ছে এখানে লেখাগুলো কম্পোজিশনের যে ব্যাপার আছে, যেমন ক্রিয়েটিভ বিজনেস সলিউশন লিখেছি, কম্পোজিশনটা এটাকে ক্রিয়েটিভ লেখাটা একটু বড় করে বিজনেস সলিউশনটাকে রেখেছি। কালার কম্বিনেশনের ব্যাপারগুলো দেখেন, এই যে ব্লু কালারটার মধ্যে আমি কমপ্লিট করেছি ব্লু এন্ড পিঙ্ক, এবং এখানেও লেখা উপরে যে এই ব্লুর উপরে যে ডিজাইনগুলো করেছি সব হোয়াইট কালারের। সো এখানে মেইন কালার দুটা কিন্তু বলা চলে ব্লু এবং পিঙ্ক, তাই না? তো এই ব্লু এন্ড পিঙ্ক দিয়ে আমি কিন্তু সমস্ত কাজটা কমপ্লিট করে ফেলেছি। আর পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু হোয়াইট কালার ইউজ করেছি, এবং এই টেক্সটের ক্ষেত্রে সেই হোয়াইটটাকে ইউজ করেছে, এবং পিঙ্কটাকেও এই জায়গায় স্টাইল করার জন্য আর কি সলিউশনটাকে একটু পিঙ্ক লিখেছি, কিন্তু পুরোটা সাদা হলেও হতো কিন্তু। স্যার আপনার যে কমিউনিকেশনের আইকন গুলা এটা কি স্যার নিজের করা না কোনো ডিমো সাইট থেকে নেওয়া? না, এই আইকন গুলো যেগুলো আছে সেগুলোকে আমি ডাউনলোড করে নিয়ে আসছি। দেখেন সবগুলো আইকনে কিন্তু আপনার শেপ, এটা সম্ভবত হয়ে গেছে, জেপিজি হয়ে গেছে, কিন্তু সবগুলো আইকনে কিন্তু আমাদের শেপের, যে ডাবল ক্লিক করলে এখান থেকে চাইলে আমি কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? শেপের আইকন ডাউনলোডের ক্ষেত্রে আমরা যে সাইট ইউজ করতে পারি তা হচ্ছে flaticon.com flaticon.com গেলাম। আরো আছে, ফ্রি পিক আছে, আইকন মনস্টার আছে, এরকম অনেকগুলো সাইট আছে আর কি আইকন ডাউনলোড করার। আচ্ছা, আইকন যেটা প্রয়োজন, যেমন ধরেন আমার যদি ফোন প্রয়োজন হয়, বা আমার যদি হিউম্যান ক্যারেক্টার বা কিছু কন্টাক্টের যেটাই আপনার প্রয়োজন আর কি, সেটা লিখে সার্চ করতে হবে আর কি। যেমন ফোন লিখলাম, সরি বানাম বলেছে, ফোন লিখলাম, ফোনের আইকন চলে আসছে, ফোন, স্মার্টফোন, টেলিফোন, এরকম কিওয়ার্ড গুলো লিখলে এমনিতে চলে আসবে, ঠিক আছে? যেটা প্রয়োজন আমার, আমি ধরুন একটা নিলাম, এইটা, কারণ আমার এখানে যে আইকন গুলো ইউজ করেছি সেগুলো কি একই রকম, মানে একেবারে শুধু ফিল কালার দেওয়া, একেবারে সিম্পল, তাই না? সিম্পল। তো যেটা যেই ধরনের আইকন ইউজ করবেন প্রত্যেকটা ওই রিলেটেড, মানে একই সেম টাইপের আইকন ইউজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ যেমন দেখেন কন্টাক্ট কিন্তু এরকমও আছে, তো এটা কিরকম, এটার মধ্যে হচ্ছে একটা স্কোয়ার বক্সের উপরে একটা আইকন এই স্টাইলের, একটা হচ্ছে ডিরেক্টলি আইকনটা এই স্টাইলের, তারপর হচ্ছে আবার দেখুন একটা হচ্ছে একটা ওভালের মাঝখানে ফোনের আইকনটা আছে, তাই না? এটা যেমন ডিরেক্টলি, আর এটা হচ্ছে ওভালের মাঝখানে ফোনের আইকন। এইভাবে ইমেল সার্চ করলেও এরকম পাওয়া যাবে যে একটা ওভালের মাঝখানে ইমেলের আইকনটা দেখা যাচ্ছে। কিন্তু আমি কি করেছি, যেমন আমি ইউজ করেছি হচ্ছে শুধু ডিরেক্টলি ফোনের আইকনটা, তাহলে ইমেলের ক্ষেত্রে ডিরেক্টলি ইমেলের আইকনটা ইউজ করেছি, ওয়েবের ক্ষেত্রে ডিরেক্টলি ওয়েবের আইকনটা ইউজ করেছি। মানে আমি যে স্টাইলের আইকনটা নিব প্রত্যেকটা আইকনেই চেষ্টা করব যে ওই স্টাইলেই যাতে থাকে, ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট যাতে না আসে, কারণ আইকনের তো অসংখ্য, লক্ষ লক্ষ। এই ফ্ল্যাট আইকনের মধ্যেও নিজে আপনি অ্যাকাউন্ট করে, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করে আপনি এই যে বিকাম এ কন্ট্রিবিউটর, দেখছে, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করে আপনি চাইলে আইকন ডিজাইন করে আইকন সেল করতে পারবেন, যেমনটা আমরা পিক বেস্টে করছি, এমনটা আমরা এই মার্কেট প্লেসে আইকন করতে পারবো, ঠিক আছে, সেল করতে পারবো। এরপর ধরুন আমি যে আইকনটা নেব, ধরুন আমার মনে হচ্ছে যে আমি এই আইকনটাকে ইউজ করব। হ্যাঁ, আমি প্লাস দিলাম, প্লাস কালেকশন হয়ে যাবে, যদিও এখানে 3 কালেকশন দেখা যাচ্ছে, আগের কালেকশন গুলো দেখাচ্ছে আর কি। প্লাস হয়ে গেল। আমি ধরুন আরো কিছু দরকার, ওয়েব, ধরুন এফবি, ফেসবুক, হ্যাঁ, ফেসবুকের আসতেছে, তো ফেসবুকের ইউজ করার জন্য আমি হয়তোবা এরকম সার্কেল টাইপের কিছু ইউজ করব না, ডিরেক্টলি ফেসবুক লিখি, ফেসবুক।
আমি হয়তোবা যেহেতু ওই সার্কেল টাইপে কিছু নেই আমি হয়তোবা ডিরেক্টলি এই ধরনের বিটা ইউজ করব এফ চলে আসে। এবার ডাউনলোড করার জন্য ডাউনলোড কালেকশনস, ডাউনলোড কালেকশনে দিয়ে পিএনজি, এসভিজি, ইপিএস, পিএইচডি কয়েকটা ফরম্যাটে পাওয়া যায়। পিএনজি ছবি ফরম্যাট, এসভিজি ওয়েব ফরম্যাট, আর হচ্ছে ইপিএস হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাটস মানে ভেক্টর ফরম্যাটস, আর পিএইচডি হচ্ছে ফটোশপ ফরম্যাটস। ক্লিক করছি পিএইচডি তে, যেহেতু আমরা ফটোশপে কাজ করছি পিএইচডি ফাইল, প্রিমিয়াম ডাউনলোড আর হচ্ছে ফ্রি ডাউনলোড। স্যার এখানে কি ডাউনলোডের লিমিটেশন দেওয়া আছে কোনো? হ্যাঁ এই ফ্রি ডাউনলোড করলে কি কোনো লিমিট দেওয়া আছে? হ্যাঁ হয়তো বা 10টা বা কয়টা ডাউনলোড করলে তারা এই বলতে পারে অ্যাকাউন্ট করতে বলতে পারে, অ্যাকাউন্ট করে নিলেই হবে। অ্যাকাউন্ট কি ডিরেক্টলি অ্যাকাউন্ট লগ ইন করবেন জিমেল দিয়ে তাহলেই হবে। কন্ট্রিবিউটরের অ্যাকাউন্ট না, এটা নরমাল অ্যাকাউন্ট করলেই হয় তাদের ওয়েবসাইটের জন্য। অনেকগুলো আইকন ডাউনলোড করে রাখলে এগুলো ইউজ করা যায় সবসময়, আইকন কোনো কপিরাইট নাই। ওকে মাই আইকনস, এখানে যাই পিএইচডি, ফেসবুক, টেলিফোন। ফেসবুকে ক্লিক করলাম, ডাবল ক্লিক, চলে আসছে ফেসবুক। এবং এইটা ভেক্টর নামে নাই, ভেক্টর ছিল না, ওয়েল সমস্যা নাই। আপনি আমরা পিএইচডি নাম আসছিলেন স্যার? পেজে নামাইছিলাম কিন্তু শেপ নামে নাই আর কি, জি স্যার। শেপ ফরম্যাটে নামে নাই, এটা ছিল। ওরাই এটাকে করছে হচ্ছে রাস্টারে। ফ্ল্যাট করে দিছে মনে হচ্ছে। যদিও আমাকে কিন্তু ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে, এগুলো কিন্তু দেই নাই। মানে ফেসবুকের ঠিক আছে, ফেসবুকে কোম্পানির নাম সার্চ করলে পাওয়া যাবে, কিন্তু এই ফোন আর ইমেলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এগুলো দিয়ে দিতে হয়। এগুলো শুধু আইকন দিলে হবে না কিন্তু, ঠিক আছে? স্যার যে কোনো ফোন নাম্বার দিলেই হবে? না, ওই যে 1 2 3 ফোন নাম্বার, নিজের ফোন নাম্বার তো দেওয়াই যাবে না, বা কোনো কোম্পানির ফোন নাম্বার বা মিলে যায় এরকম দেওয়া যাবে না 1 2 3 দিয়ে। ফোন নাম্বার কি ওই যে লোগো নিচ দিয়ে দিব? হ্যাঁ, ফোন নাম্বারটা কিভাবে দিব স্যার? লোগো নিচ দিয়ে? আরে স্যার আপনারা ডিজাইন করেছেন না, এই তো। দেখেছেন না কিভাবে থাকে ফোন নাম্বার গুলো বা কিছু, ওই স্টাইলে দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে ডিজাইন ইউজ করলে ডিজাইনের নিচে যে ফোন নাম্বার থাকে, আইকনের পাশাপাশি ফোন নাম্বার থাকে বা কিছু থাকে। আমি এই স্টাইলটা করতে গিয়ে এটা ইউজ করি না, এটা ইচ্ছা করেই করি নাই আর কি। কিন্তু ফোন নাম্বার দিতে হলে আমি এই লাইনে সোজাসুজি রাখতে পারবো না, আমি হয়তোবা দিতে হলে আমাকে একটার পর একটা নিচে নিচে করতে হতো। ফোন দিলাম, আইকন দিলাম, সাথে ফোন নাম্বার, এই জায়গায় দিলাম, সাথে সামনে ওয়েবের নাম্বারটা, ঠিক আছে? ওয়েব অ্যাড্রেসটা এইভাবে দিতে হতো, ঠিক আছে? কিন্তু আমি এটা করিনি, আমার স্টাইলের কারণে, অথবা আমি এটা ছাড় দিছিলাম, এমনিতেই করছিলাম, ডেমো রাখা জাস্ট। আচ্ছা, এরপর দেখেন এটা অবশ্যই ওই অপশনটা আপনারা রেখে দিবেন, ফোন নাম্বারটা ইউজ করা যায় ওই স্টাইলেই দিবেন আর কি ডিজাইনটা। আচ্ছা, তারপরে আমি এই ডিজাইনটা করে ধরুন কমপ্লিট করে আর কি কি বিষয় থাকে দেখেন। আমি মেইন ফাইলের মধ্যে ছবি দেই নাই, কিন্তু আমার মকআপের যে কিন্তু ছবি আছে, প্রিভিউতে ছবি আছে, আমি দেখাই। এই যে প্রিভিউতে কিন্তু ছবি ছিল 5:40। প্রিভিউতে ছবি ছিল, প্রিভিউতে প্রিভিউ অবস্থাতে ছবি দেওয়া যাবে, কিন্তু মেইন ফাইলের মধ্যে ছবি দেওয়া যাবে না। রুলস হচ্ছে এটা কিন্তু সবাই মনে রাখতে হবে যে মেইন ফাইলের ভিতরে ছবি দেওয়া যাবে না, একেবারে নিষিদ্ধ। কি বললাম বুঝতে পেরেছেন তো? মেইন ফাইলের মধ্যে ছবি দেওয়া যাবে না, ছবি দেওয়া একেবারেই নিষিদ্ধ।
যেমন আমি এই ফাইলের মধ্যে কি করেছি, ছবি দিয়েছিলাম, তাই না? এই ফাইলের মধ্যে ছবি দিয়েছিলাম, দেখুন এটা যে মকআপের মধ্যে প্রিভিউ ফাইলের মধ্যে ছিল, প্রিভিউ ফাইলে ছবি দিয়েছিলাম, কিন্তু মেইন ফাইলের মধ্যে কোনো ছবি নাই। এটা কখনোই দেওয়া যাবে না, মেইন ফাইলে কোনো ছবি দেওয়া যাবে না। আমি মেইন ফাইলে ছবির জায়গায় কি করেছি, মেইন ফাইলে ছবির জায়গায় এরকম একটা প্লেস হোল্ডার ছবি এনে জাস্ট বসিয়ে দিয়েছি এবং এটাকে স্মার্ট অবজেক্ট করে দিয়েছি, প্লেস ইমেজ লিখে দেওয়া। এবং সে যখন তার ছবি ইউজ করতে চাইবে এখানে ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করে তার যে ছবিটা আছে সেটা প্লেস করবে, ছবিটা প্লেস করার পর এখানে আসবে এটা, সে ঠিকঠাক করে নেবে। ওকে দিলাম, কন্ট্রোল এস, সেভ, চলে আসছে। বুঝতে পারছেন বিষয়টা, যে আমরা মেইন ফাইলের মধ্যে ছবি দিব না, ছবিটাকে আমরা দিব হচ্ছে প্রিভিউর মধ্যে। যেমন আমরা ডিজাইনটা কমপ্লিট করার পর এই ডিজাইনটাকে নিয়ে এইভাবে কপি করব। কিভাবে কপি করব, বা জেপিজি সেভ করব। জেপিজি সেভ করতে পারি অথবা সবগুলোকে একবারে জেপিজি স্টাইলে কপি করতে পারি। কপি করার জন্য আমাকে সম্পূর্ণটাকে রেক্টেঙ্গেল সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। রেক্টেঙ্গেল সিলেকশন টুল দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, এই যে রেক্টেঙ্গেল সিলেকশন টুল দিয়ে পুরোটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি না, কিন্তু কন্ট্রোল শিফট সি অথবা এডিট মেনু বার এডিট থেকে কপি মার্জ নামে একটা অপশন থাকবে, কপি মার্জ করে আমরা যে ফেসবুকের এটা ওপেন করেছিলাম, যে মকআপটা ওপেন করেছিলাম, মকআপটা কোথায়, এই হচ্ছে মকআপ। এই মকআপের মধ্যে প্লেস করতে হবে। প্লেস করার জন্য সবসময় যে কোনো মকআপ যখন আমরা ডাউনলোড করি, মকআপে ডাউনলোড করার পর এই মকআপের মধ্যে রিপ্লেস ইউর ব্যানার বা বিজনেস কার্ড বা ফ্লায়ার বা প্লেস ইউর ফ্লায়ার বা ইউর বিজনেস কার্ড, ইউর সোশ্যাল মিডিয়া, এরকম লেখা থাকে আর কি। হ্যাঁ, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যে থাকে, বা শুধুমাত্র ফ্রন্ট পার্টে থাকলে শুধু ফ্রন্ট পার্টের এরকম লেখা থাকে। তো ওইখানে এসে ওই সেম স্টাইলে আমরা যেভাবে ওই যে কোনো জায়গাতে ডাউনলোড করার ফাইল হিসেবে স্মার্ট অবজেক্ট করে দেই, যাতে করে সে রিপ্লেস করতে পারে, মকআপ গুলো এরকমই থাকে আর কি। রিপ্লেস করার অপশন থাকে, জাস্ট আমার ডিজাইনটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাদের ফাইলটা অনেক বড়, সমস্যা নাই, আমরা কন্ট্রোল টি প্রেস করে রেখে শিফট অল্টার ধরে এটাকে বড় করে দেব। অফ করে দিচ্ছি লেখাটা, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, এখানে এসে সেভ হয়ে যাবে। দেখছে সেভ হয়ে গেল। আবার সেম ভাবে এই জায়গাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর অবশ্যই দুইটা একই কালার দেওয়া যাবে না, দুই কালার দিতে হবে আর কি। আমি জাস্ট আপনাদের ডেমো দেখছি। অফ করে দিলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে হাইটটাকে ঠিক করে দিলাম, আগে উইথটাকে শিফট অল্টার ধরে অবশ্যই বড় করবে। আবার সামটাইমস যদি মনে হয় যে না ওইগুলো মিলাতে হবে, কন্ট্রোল টি প্রেস করে মিলিয়ে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, তাহলে এই দুইটাই গিয়ে এখানে চলে আসলো, শেষ। এবং এইটাকে এখন আমি ফাইল থেকে সেভ আস থেকে জেপিজি হিসেবে সেভ করে দেব। কি করব, জেপিজি ফাইল, জেপিজি সেভ। কালার চেঞ্জ করলেন না স্যার এটা করি না, আমি বলছি, আমি ডেমো দেখাচ্ছি আপনাদের। নাম্বার বুঝছে, কালার চেঞ্জ করতে হলে আপনাকে দুইটা ফাইল করতে হবে। এই যে একটা ফাইল, পাশাপাশি এটাকে কালার চেঞ্জ করে অন্য একটা ফাইল দিয়ে আপনাকে দুইটা ফাইল করতে হবে। আমি করি না, আপনাদের বলেছি যে ডেমো করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এইভাবে দেওয়ার পর আমি জেপিজিটা এরকম হবে, ঠিক আছে? এরকম হচ্ছে। তবে খেয়াল রাখতে হবে একটা জিনিস, খেয়ালটা হচ্ছে এরকম যে মেইন জেপিজিতে যদি আমি ছবি ইউজ করলাম, জেপিজিতে ছবি ইউজ করেছি, কিন্তু এই ছবিতে যদি কোনো পার্সনের ছবি থাকে, এখানে যদি কোনো পার্সনের ছবি থাকে, পার্সন বলতে যেটা বোঝায় যে কোনো একটা মানুষ, ফিমেল মেল ক্যারেক্টার যদি থাকে, তাহলে তার ফেসটাকে ইউজ করা যাবে না, তার ফেসটাকে দেখানো যাবে না। আমি যদি একটু পিকবেস্টে যাই,
ধরুন আমি সোশ্যাল মিডিয়া লিখে তো সার্চ করলাম, এখান থেকে সার্চ করে ডিরেক্টলি সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করলাম, কি আসছে এই যে দেখেন, যারাই ডিজাইন করেছে তাদের ডিজাইনের ফেসটা কিন্তু ব্লার করে দেওয়া, ফেসটাকে ব্লার করে দেওয়া। মানে পিকবেস্টের নিয়ম হচ্ছে আপনি যদি ডিজাইনের মধ্যে কোনো ক্যারেক্টারের ছবি ইউজ করেন, কোনো ব্যক্তি পার্সনের ছবি ইউজ করেন, সেক্ষেত্রে অবশ্যই সেটা ব্লার করে দিতে হবে, এটা অরিজিনাল ফেস রাখা যাবে না। সব ঠিক আছে, কিন্তু ওই যে ফেসটাকে ব্লার করে দিতে হবে। আর যদি এরকম ভাবে কোনো চেয়ার, টেবিল, জুতা বা কোনো প্রোডাক্ট টাইপের কিছু ইউজ করেন তাহলে কোনো সমস্যা নেই, যেমন খাবার টাবার কিছু এগুলো ওটা সমস্যা নেই। বাট ফেসের ক্ষেত্রে অবশ্যই ফেসটাকে ব্লার করে দিতে হবে। সেক্ষেত্রে ব্লার করার সিস্টেমটা কি হতে পারে, ব্লারটা আমরা এই জায়গাতে ছবিতে করে নিতে পারি, অথবা যেমন ধরেন মকআপে এসে মকআপের মধ্যে যে মকআপের যে ফাইলটা আছে সেই ফাইলের এখানে এসে লেসো টুল দিয়ে ধরুন আমি একটু সিলেক্ট করলাম ফেসের এরিয়াটাকে, সিলেক্ট করে নতুন একটা ডকুমেন্ট নিয়ে অথবা ছবির উপরে আর কি ফিল্টার থেকে ব্লার থেকে ব্লার দিয়ে গসিয়ান ব্লারটা দিয়ে রাখলাম, শেষ। হালকা ব্লার কি করলাম, সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, এই ব্লার করতে পারেন বা আদার্স কিছু ব্রাশ দিয়ে যদি করতে পারেন করতে পারেন। এই ব্লার করা অবস্থাতে আর কি জেপিজি সেভ করবেন আর কি, ঠিক আছে? এটাও ব্লার করে নেবেন, জেপিজি সেভ করব। জেপিজি সেভ করার পর আমাদের হচ্ছে কি এটা ব্লার, ঠিক আছে? ফেস ব্লার। ফেসটা ব্লার করা। এই পর্যন্ত ক্লিয়ার তো? বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এখানে কিছুই না, আমি আবারও বলছি যে ডিজাইনটা আপনার কমপ্লিট করার পর ডিজাইনের মধ্যে যে অপশনস গুলো রাখতে হয়, যেমন লোগোটাকে যাতে রিপ্লেস করতে হয় সেই রকম একটা অপশন রাখলাম। আর একটা হচ্ছে ফোল্ডারিং করে দিবেন, একদম সুন্দর করে ফোল্ডারিং করে দিবেন, যেটার মধ্যে যেটা থাকবে সেটা সেখানে রেখে দিবেন। এরপরে হচ্ছে ছবির ক্ষেত্রে যেটা হবে, মেইন ফাইলের মধ্যে ছবি দেওয়া যাবে না। মেইন ফাইলের মধ্যে তাহলে ছবির বদলে কি দিব, ছবির বদলে এই ধরনের প্লেস হোল্ডার ইমেজ ইউজ করতে পারেন। প্লেস হোল্ডার ইমেজ গুলো, প্লেস নরমালি কোনো একটা ছবি কিছু না দিলেও হবে, আপনি যদি অন্য কোনো কালারের শেপও দিয়ে রাখেন, শুধু শেপ দিয়ে রাখলেন সেটাও হবে, শুধু শেপ দিয়ে রাখলে সেটাও হবে, হ্যাঁ। বা প্লেস হোল্ডার এই ধরনের ছবি পাইলে এটা জাস্ট একটা বুঝিয়ে দেওয়া তাকে যে এই যে এখানে ছবিটা প্লেস করেন আর কি। এই ছবি পাওয়া যায়, এই ছবি আপনি যদি গুগলে সার্চ করেন, প্লেস হোল্ডার, সরি প্লেস হোল্ডার ফটো, এই যে কত কিছু চলে আসে, প্লেস হোল্ডার আইকন, প্লেস হোল্ডার অ্যান্ড্রয়েড, এই যে এগুলা চলে আসছে, ঠিক আছে? একটা নিয়ে ইউজ করলেই হলো, সমস্যা নাই। এটা মেইন ফাইলের মধ্যে রেখে দিবেন, যাতে করে মেইন ফাইলে যেটা বলেছিলাম যে জেপিজি যেটা মকআপ করছি সেখানে থাকবে ব্লার করা, আর ফেস থাকবে ব্লার করা যদি ফেস থাকে। আর মেইন ফাইলের মধ্যে মেইন ফাইলটা না দিয়ে, মেইন ছবিটা না দিয়ে ছবিটা অবশ্যই ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে এই প্লেস হোল্ডার ছবি রেখে দিবেন ওই জায়গাতে, এবং ওখানে এই ছবিটাকে স্মার্ট অবজেক্ট করে রাখবেন, যাতে করে সে যে কোনো সময় ডাবল ক্লিক করে এটা চেঞ্জ করে নিতে পারে। শেষ কাজ। মেইন ফাইল সেভ করলাম, আমাদের মকআপও করা হয়ে গেল, প্লেস করে মকআপও করা হয়ে গেল। এবার আপলোড করার পালা। আপলোড করার জন্য তারা বলছে যে আপনার আপলোড প্রিভিউ ইমেজ, আমরা তো মেইন ফাইলটা দিয়েছি জিপ করে, তাই না? তাহলে প্রিভিউ ইমেজ দিতে গেলে প্লিজ চুজ এ মকআপ, মকআপটা চুজ করলাম। আপলোড ইমেজ, এই যে আপলোড ইমেজ দিয়ে দিলাম।
চলে আসছে এখানে এডিট ইনফরমেশনস। এবার ইনফরমেশনস গুলো এডিট করতে হবে। ইনফরমেশনস, এডিট ইনফরমেশনস, টেমপ্লেট। ওকে, এটা টেমপ্লেটই আছে। পোস্টার, ব্রোশিয়ার, সাইনেজ, ফ্লায়ার, সার্টিফিকেট, বিজনেস কার্ড, ফেস্টিভ্যাল, ব্রোশিয়ার, আদার্স কোনটা আপনার? আমাদের এখানে কিছুই নেই, আমাদের আউট আদার্স। এখানে ট্যাক্সের মধ্যে ডেকোরেটিভ পেইন্টিং, ইন্ডিকেটর, প্যাকেজিং, রিজিউম, স্ট্রিট ফ্ল্যাগ, পোস্টার, ট্যাবলয়েড কিছুই না, আদার্স। ওকে, কোন কালার মোডে করেছি? সিএমআইকে আর আরজিবি। আমরা অবশ্যই এটা আরজিবি তে করেছি। যেটা সিএমআইকে হবে সেটা সিএমআইকে ক্লিক করতে হবে। রেজোলিউশনের ক্ষেত্রে 72 যত রেজোলিউশন দিয়েছিলাম সেই রেজোলিউশনটা লিখে দিতে হবে। ফটোশপ ফাইল হলে ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরাল ড্র আর একটা চাইনিজ সফটওয়্যার আছে সেটা দেওয়া আছে। ওকে, ফটোশপ আমি ইউজ করেছি, ফটোশপই রাখলাম। সিসি ইউজ করিনি, আমি ইউজ করেছিলাম CS6। CS6 সিলেক্ট করে দিলাম, পেজে সিলেক্ট করলাম, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিচ্ছি ইংলিশ। টাইটেলটা চমৎকার করে দিতে হবে, অবশ্যই সিঙ্গেল টাইটেল হবে না, যেমন ফেসবুক কভার লিখে দিলাম, এটা হবে না। কন্টেন্ট রিলেটেড টাইটেলটা হতে হবে, কন্টেন্ট রিলেটেড টাইটেল, যেমন লাইক হতে পারে ক্রিয়েটিভ ফেসবুক কভার। হ্যাঁ, যেমন ধরেন আমি এইভাবে দিলাম, ক্রিয়েটিভ কর্পোরেট বিজনেস ফেসবুক কভার। ঠিক আছে, কি লিখলাম যে ক্রিয়েটিভ কর্পোরেট বিজনেস ফেসবুক কভার। এরকম ভাবে অনেক রিলেটেড থাকতে পারে, যে আপনার ফুড রিলেটেড থাকতে পারে, আপনার ফ্যাশন রিলেটেড থাকতে পারে, ফ্যাশন ফেসবুক কভার, ফ্যাশন সোশ্যাল মিডিয়া, ফ্যাশন অফার, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনস্টাগ্রাম ব্যানার, এরকম বড় করে দিবেন। মোটামুটি বড় করে চেষ্টা করবেন যে এটা দেওয়ার, টাইটেলটা দেওয়ার। কারণ ওই টাইটেলের উপরে যে কিওয়ার্ড গুলো থাকবে সেই কিওয়ার্ড গুলো সার্চ করলেও পাওয়া যায় গুগল থেকে অনেক সময় ডিজাইন গুলো। এরপর হচ্ছে যে কিওয়ার্ডস মিনিমাম 10টা দিতে বলছিল না, এখানে অসংখ্য দেওয়া যাবে। যেমন কিওয়ার্ডস এর মধ্যে অবশ্যই যেই রিলেটেড কাজটা করছেন, যে ডিজাইনটা করছেন সেটা কিওয়ার্ডটা দিতে হবে, যেমন ফেসবুক দেওয়ার পরে কমা স্পেস। এরপর হচ্ছে যেমন বিজনেস কমা, টাইটেলে যা দিয়েছি তা অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, কর্পোরেট কমা ক্রিয়েটিভ কমা ফেসবুক কভার কমা সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে সিম্পল ডিজাইন, ইনস্টাগ্রাম ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, ওয়েব ব্যানার লিখে সার্চ যারা করবে তারাও পাবে আর কি। আবার একেবারে ইরিলেভেন্ট দিয়েন না, ফ্লায়ার দিয়েন না, মানে যেটা সোশ্যাল রিলেটেড রাখতেছি। ক্রিয়েটিভ লিখে সার্চ করলে পাবে ফেসবুক কভার, লিখে সার্চ করবে সোশ্যাল মিডিয়া আর টাইমলাইন লিখলে সার্চ করলে পাবে টাইমলাইন কভার, ফেসবুক এফবি গ্রুপ কভার, এরকম অপশনস রাখলাম আর কি। আবার বলছি যে ইরিলেভেন্ট রাখা যাবে না। ফেসবুকের জন্য করলেন, সোশ্যাল মিডিয়ার জন্য করলেন, সেটা ফ্লায়ার লিখে দিলেন, লিখে দিলেন, এরকম ভাবে ইরিলেভেন্ট করা যাবে না। রিলেভেন্ট যত খুশি তত দেন, সমস্যা নাই। কালারের নামও লিখতে পারেন, ব্লু ফেসবুক কভার ডিজাইন। হ্যাঁ, এরকম ভাবে কালার গুলো মেনশন করে দিতে পারেন। অনেকে লিখে সার্চ করে না, ব্লু, রেড ফেসবুক রেড কর্পোরেট কালার, ঠিক আছে, ডিজাইন, এই ধরনের কালারও লিখে দেওয়া যায়। ওকে, ফিনিশড। এগুলো কমপ্লিট হয়ে গেলে রেজোলিউশন 72 দিলাম। ওকে, দিয়ে ফিনিশড করার পর সাবমিট। আমরা যখনই সাবমিট করছি, হ্যাঁ ফার্স্টেরটা তো আমরা জেপিজি ফাইল দিছি না, কোথায় এই প্রথম মানে যেটা এডিট করলেন না তখন? বুঝলাম না। ঠিক আছে, এখনকারটা জেপিজি ফাইল দিব, তাই না স্যার? এখনকারটা ইনফরমেশনের জেপিজি ফাইল দিব এখন। ইনফরমেশনের জেপিজি ফাইল কই পাইলেন? এই যে এখানে জেপিজিটা দিছে তো চেঞ্জ প্রিভিউ ইমেজে।
প্রিভিউ ইমেজে জেপিজিটা দিয়েছি। না এটা বলিনি স্যার, বলতেছি যে এখানে পিএসডি ফাইল দিছি নাকি জেপিজি ফাইল, এটা একটা অপশন আছে না? ও না না, শুধু জেপিজি তো দেওয়া যাবে না, মেইন ফাইল তো দিতে হবে, যেহেতু আপনি আদার্সে ক্লিক করেছেন কিন্তু সেখানে জেপিজি দেওয়ার অপশন তো নাই। কারণ এখানে তো টেমপ্লেট ডিজাইন আপনি দিতেছেন, তাহলে টেমপ্লেট তো কোনো জেপিজি হয় না, টেমপ্লেট অবশ্যই ডিজাইন কোনো ফাইল হবে, ঠিক আছে? ওকে, সাবমিট হয়ে গেছে। এটা কোথায় চলে যাবে? এটা এখন চলে যাবে হচ্ছে আমার আন্ডার রিভিউতে চলে যাবে, একটু পরে আন্ডার রিভিউতে দেখাবে। এটা কি হলো? সাবমিটটা করলাম, Yes, এই যে under review. এই যে আন্ডার রিভিউতে চলে আসছে, চলে আসছে। সে বলছে যে সাবমিট এতটা বাজে হয়েছে, আন্ডার রিভিউতে আছে। আন্ডার রিভিউ করার পর যদি অ্যাপ্রুভ হয় তাহলে অ্যাপ্রুভ দেখাবে, নতুবা অ্যাপ্রুভ হবে না, কারণ এটা অ্যাপ্রুভ করা আছে অলরেডি। রিজেক্টেড আছে, রিজেক্ট করলে রিজেক্ট দেখো। রিজেক্টে ক্লিক করছি, আমি রিজেক্ট দুটো রেখে দিচ্ছি দেখানোর জন্য। যেমন এটা রিজেক্টকে মেনশন করে দিচ্ছে যে আসলে কিসের জন্য রিজেক্ট করছে। রিজেক্ট চাইলে আপনি যেগুলো দিয়ে করেছে সেগুলো কেটে দিতে পারেন, অথবা আপনার এডিট দিস প্রোডাক্ট এরকম এডিট দিতে পারি। আমরা এখানে ক্লিক করলে রিজেক্ট রিজনসটা পাবো। সে বলছে the four designs are same with each other, please upload again after you adjust your work properly। মানে চারটা ডিজাইন তো সেম, মানে মকআপটাই ছিল এরকম। হ্যাঁ, মকআপটা ছিল এরকম, এটা হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরির। তো চারটা ডিজাইনই সেম দিয়েছি। তারা বলছে যে হয় ডিফারেন্ট ডিজাইন দিতে পারি আমি, অন্যথবা ডিফারেন্ট কালার দিতে পারি, ঠিক আছে? তাহলে হয়তো বা অ্যাপ্রুভ করতো। আমরা চারটা সেম দিয়েছি, সেই জন্য তারা রিজেক্ট করে দিয়েছে, ডিজাইন নিয়ে কোনো কথা বলে নাই। এখানে আসতেছে, সে বলতেছে যে প্লিজ গসিয়ান ব্লার ফেসেস ইন থাম্বলাইন। সে বলছে যে ইউজিং সফট ব্রাশেস এন্ড লেয়ার মার্কস। আচ্ছা, সে বলছে যে আমার থাম্বলাইনের মধ্যে যে গসিয়ান ব্লারটা ইউজ করি না, ফেসটাকে ব্লার ইউজ করি নাই, ঠিক আছে? ব্লার ইউজ না করার ফলে এই তারা রিজেক্ট করে দিয়েছে, সো ব্লারটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরকম আরো অনেক রকমের করতে পারে, স্পেস ফাঁকা অনেক বেশি রয়ে গেছে এটার জন্য করতে পারে, নির্দিষ্ট সাবজেক্ট বোঝানোর জন্য করতে পারে, যে নির্দিষ্ট সাবজেক্টটা কি, এটার এই ডিজাইনের মেইন সাবজেক্ট কি, এরকমের জন্য করতে পারে। আচ্ছা, অ্যাপ্রুভ দেখি। দেখুন, অ্যাপ্রুভ যে ডিজাইনটা ছিল আমার সেটা, এটা লাস্ট পাবলিশ হয়েছে কবে? অ্যাপ্রুভ হয়েছিল 4/10 গত মাসে, আগের মাসে। আচ্ছা, দেখেন এই যে চারটা ইনস্টাগ্রাম স্টোরি করেছিলাম, আর একটা চারটা কালারে, আলাদা আলাদা কালারে। খেয়াল করেছেন? এগুলো ওই যে দেখাতে দেখাতেই কিছু কিছু ডিজাইন করা ছিল, কিছু কিছু ডিজাইন দেখিয়েছি। স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার, ব্লিড, আপনার স্যার এই ডিজাইনটাকে স্যার ব্লিড ইউজ করা হয়েছে? না, এটা তো সোশ্যাল মিডিয়াতে ব্লিড ইউজ করবো কেন? আচ্ছা স্যার, ইন কেস আমি যদি স্যার ফ্লায়ার ডিজাইন করতে, ফ্লায়ার ডিজাইন তো ব্লিডটা দরকার হবে। স্যার আমাদের ব্লিডটা আসলে দেখানো হয়নি। ফ্লায়ার ডিজাইন তো আমি দেখাই নাই। না স্যার, মানে ওই যে আমাদের স্যার মাঝখান দিয়ে বলছিলেন স্যার ফ্লায়ার ডিজাইন করতে, তো স্যার আমরা তো এর মাঝখানে স্যার ভালো একটা অ্যামাউন্টের ফ্লায়ার ডিজাইন করলাম। হ্যাঁ, ওইটা করাইছে অন্য কারণে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। ওইটা করাইছে হচ্ছে আপনাদের শেপের প্র্যাকটিসটার জন্য। আপনাদের যে পেন টুলটা ইউজ দেখাইছি, পেন টুল এবং যে শেপস গুলোর ইউজ দেখাইছিলাম, সেই শেপ গুলোর ইউজটা কোথায় করবেন, ঠিক আছে? বাসায় কাজ দিলে কি করবেন আপনারা, দেখেন যে কাজই করতে চাইতেন না, যার কারণে এমন একটা প্রোডাক্ট করাইছি যেটা তে আপনার সব ধরনের কাজে হয়ে যেত। বাট এটা তো রুলস বা কিছুই দেখানো হয়নি, ওটা তো দেখাবো কিছু প্রোডাক্টের ক্লাসে দেখাবো। নেক্সট আমার ওই সময় তো আমার রুলস এর প্রয়োজন নাই, ঠিক আছে? রাইট স্যার। নেক্সট ক্লাস একটু এই ডিজাইন করাটা একটু দেখেন আরেকবার। এই যে আজকে কি জি? সুন্দর করে গ্রুপ, মানে গ্রুপ যে ডিজাইনটা করলেন না ফেসবুকটা, হ্যাঁ, এটা যে যে সুন্দরভাবে গ্রুপ করে যে মেইনটেইন করছেন, এটা একটু দেখাই দিন। কেন? তাহলে এখনই দেখেন, এটা কি বুঝেন না গ্রুপ কিভাবে করতে হয়? স্যার কিন্তু যে অনেক টাইমে যদি আমি টেক্সটগুলো মানে আপনি একটু জোরে লাউডলি কথা বলেন স্যার, আপনি তো শুনতেই পারতেছেন আমি। স্যার লেয়ারগুলো যদি আমি
উপরে নিচে করি তাহলে সেক্ষেত্রে তো অনেক টাইমে চেঞ্জ হয়ে যায় না জায়গাগুলাই, সেই জন্য বলতেছি না না, গ্রুপে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। দেখেন শেপস গুলোকে সব একই সাইজে রাখছি, ঠিক আছে? শেপ গুলোকে একটা গ্রুপ করছি, সবগুলোকে সিলেক্ট করে একটা করছি। হ্যাঁ, আমার এখানে আইডিয়া রাখতে হয় যে আসলে কোনটা কোথায় রাখবো। এখন দেখেন আমি এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিপস গুলোকে আলাদা রাখতে হয়েছে, শেপ গুলোর সাথে রাখি নাই। এটার একটা কারণ আছে। এই সবগুলো উপরে তো শেপ গুলো, এই জন্য। এটা চাইলে কিন্তু আমি শেপের ভিতরে রাখতে পারতাম, পুরো ডিজাইনটা একসাথে রাখতে পারতাম। এটা যদি নিচে পড়ে যায় তাহলে কিন্তু এরকম ঢেকে যাচ্ছে। এখানে একটু খেয়াল রাখতে হয় যে আপনার কোন শেপগুলো উপরের নিচে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়, তখন একসাথে গ্রুপটা করে ফেলা যাবে। স্যার ডিজাইনের সময় কনসিস্টেন্সি মেইনটেইন করতে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনার যে ইমেজটা, যেমন ইমেজের যে গ্রুপটা আছে সেটা আমি নিচে রাখছি, কারণ কি? কারণ অবশ্যই শেপের নিচে আমি ইমেজটা ইউজ করেছি। আমি যদি এই গ্রুপটাকে উপরে দিতাম তাহলে কি হয়ে যেত, এটা শেপের উপরে চলে আসতো। তো এই ব্যাপারগুলো তো আমার নিজের খেয়াল রাখে করতে হবে যে আমি কোনটা কোথায় ইউজ করেছি, লেয়ারগুলোকে মেইনটেনেন্স তো ওইভাবেই করতে হচ্ছে। এই সবগুলোকে যদি আমি ছেড়েও দিই, যেমন সবগুলোকে ধরলাম, কন্ট্রোল শিফট জি দিলাম, সব আনগ্রুপ করে দিলাম, সব আনগ্রুপ হয়ে গেল, তাই না? এখন গিয়ে যদি আমি এই করতে চাই, যেমন এই ক্লিপস গুলো আমি একসাথে হয়তো করেছি, সবগুলোকে শিফট প্রেস করে দিলাম, কন্ট্রোল জি প্রেস করলাম, এটা একটা গ্রুপ করলাম, বুঝছে? তারপরে এই লেয়ার্স গুলো একসাথে শেপ গুলো করেছিলাম, এগুলোকে ধরলাম, কন্ট্রোল জি প্রেস করে এটা একটা গ্রুপ করলাম, এবং এটার নামও লিখে দিলাম আলাদা আলাদা করে। তারপরে এটা হয়তো ইমেজের সাথে ছিল, যার কারণে এটাকে আমি নিব না, এটা একসাথে প্রেস করে ইমেজ হিসেবে গ্রুপ করলাম। ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা একটা গ্রুপ করে দিলাম। তারপরে টেক্সট যেগুলো আছে, নো মোর, এটা হচ্ছে বাটনটা, এই বাটনের সাথে বাটনের শেপটা রাখবো। বাটনের সাথে যদি আমি আবার ওই শেপের যে এইগুলো আছে বা ক্লিপিং এর যে এটা ছিল, যে গ্রুপটা ছিল, সেটার সাথে মিলে ফেলি, তাহলে যে সমস্যা হবে, দেখেন এখানেই একটা মজার বিষয় আসবে। যেমন বাটন, তাই না? এটা হচ্ছে বাটনটা। আমি যদি এটাকে নরমালি ভাবে বাটন লিখি, শেপটাকে নিয়ে যাই, এখানে নিচে চলে গেছে না? আমি যদি এটা শেপের সাথে নিয়ে গ্রুপ করতাম তাহলে এটা নিচে চলে যেত, খুঁজে পেতাম না। এবার আবার এটাকে খুঁজে বের করতে হতো, খুঁজে বের করে হয়তো বা শেপ গুলোর উপর নিয়ে আসতে হতো, এই স্টাইলে নিতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে, যেমন বাটন তো পুরো জায়গাটা একটা, তাই না? নোমোর তো আমি একটা বাটনে রাখছি, যার কারণে এই শেপটাকে আমি আরো ডিজাইনের শেপের হিসেবে কাউন্ট করি নাই, এই শেপটা কাউন্ট করেছি হচ্ছে আমার অ্যাজ এ বাটন হিসেবে, বুঝছে? এইভাবেই আমার এফবি যে আইকনটা আছে, সেটা এই আইকন যেগুলো আছে সবগুলো আইকন একটা ইসের মধ্যে, একটা গ্রুপে, লোগোটাকেও একটা গ্রুপের মধ্যে, যে লেখাগুলো আছে টেক্সট গুলোকে হয়তোবা একটা গ্রুপের মধ্যে, টেক্সট শেষ, ক্লিপস এটা নিজের ইচ্ছা যে যাই লেখেন না কেন। স্যার কোন শেপ আর কোন ছবিটাকে অ্যাকচুয়ালি স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করতে হয় এটা স্যার বুঝি নাই। কোন মানে শেপ কখন স্মার্ট স্যার অবজেক্ট করতে হয় না, কোন শেপ স্মার্ট অবজেক্ট করতে হয় না, সব ইমেজ স্মার্ট অবজেক্ট করতে হয়। আচ্ছা, মানে স্যার একটা ডিজাইনে যেসব ছবি থাকবে ওসবকে স্মার্ট অবজেক্ট করে সব নিব। স্মার্ট করতে হয়, হ্যাঁ। এটা আমি স্মার্ট অবজেক্ট যখন বুঝিয়েছিলাম তখনই বলে দিয়েছিলাম, জি স্যার। যখন প্রত্যেকটা কাজের মধ্যে আমরা ইমেজের ক্ষেত্রে স্মার্ট অবজেক্ট করে নেই, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে যে ডিজাইন গুলো অ্যাপ্রুভ আছে দেখাচ্ছে। এখন দেখেন এই ডিজাইন সবকিছুই কিন্তু এখন আর আমার ডাউনলোড হচ্ছে না, সো আমার ডাউনলোডের পরিমাণ অটোমেটিকলি কমে গেছে। কারণ কি? ক্রিয়েটিভ এইটা হয়তো বা ডাউনলোড হচ্ছে, এটাও হয়তো বা ফিটনেস যারা কাজ, ফিটনেসের যেহেতু আমি করেছি, টার্গেট করেছিলাম, তাহলে ফিটনেসের যাদের বিজনেস আছে তারা হয়তো বা ডাউনলোড করতেছে। ক্রিসমাসের ডেট চলে গেছে, এখন আর এটা আমার ডাউনলোড হচ্ছে না। উইন্টারের ডেট চলে গেছে, এটা আমার এখন ডাউনলোড হচ্ছে না। ফ্যাশন ক্লোজ এখন হচ্ছে, ঠিক আছে, এগুলো চলতেছে। মিড অটাম ফেস্টিভ্যাল যেটা ছিল এটাও চলে গেছে, যদিও এবার চায়নাতে এই ফেস্টিভ্যালটা হয় নাই করোনা ভাইরাসের কারণে। জিমের এগুলো কয়েকটা আছে, জিমের বেশিরভাগই জিমের, তাহলে জিমের যদি হয় তাহলে জিমের যারা আছে তারাই ডাউনলোড করবে, এর বাইরে কারো ডাউনলোড করছে না আমার। যদি অনেক সময় অনেকে থিম নেওয়ার জন্য অনেকে করে, যেমন পিস ডে ডাউনলোড কিন্তু এখন আর আমার হচ্ছে না, পিস ডে চলে গেছে, আবার এই বছর হয়তো বা সেপ্টেম্বরের দিকে আবার আসবে। মিড অটামটা এখন ডাউনলোড হবে না, মানে এরকম কিছু কিছু কাজ কিন্তু আমার এখন ডাউনলোড হচ্ছে না, সো অটোমেটিক্যালি কিন্তু আমার প্রোডাক্ট কমেই গেছে, তাই না? প্রোডাক্ট কিন্তু কমে গেছে, ডাউনলোডের জন্য কমে গেছে।
তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হয় যে ফেস্টিভ্যালের জন্য নির্দিষ্ট অকেশনের জন্য সিজনের জন্য যেমন করব, পাশাপাশি রেগুলার কাজগুলো করব। হ্যাঁ বলেন। ওকে, এই ছিল পুরো পিক বেসড। এখন আমি আশা করি যেমন আপনারা এই সপ্তাহে সবাই ডিজাইন করে মিনিমাম 5টা ডিজাইন এই জায়গাতে করবেন, আপলোড করবেন পিক বেসড এর মধ্যে। একটা প্রশ্ন ছিল, জি বলেন। পিএইচডি ফাইলটা কখন আপলোড দিব? পিএইচডি তো আপলোড দিলাম না। ও আপনি মানে বুঝেনই না, ওই জায়গা থেকে স্কিপ করছেন আপনি। এই যে আমি পিএইচডি delete করে ফাইলটা, এই যে পিএইচডি ফাইলটা জিপ করেছিলাম, এই যে জিপ ফাইলটা যেটা আছে এইটাই রাইট বাটন ক্লিক করে এই হচ্ছে কম্প্রেস জিপ ফেসবুক কভার ডিজাইন, এই জিপটা আপলোড করেছিলাম কোথায়? এই যে প্রথমে মকআপ সিলেক্ট করে আদার্সে দিয়ে স্টার্ট আপলোডিং দিয়ে জিপটা আপলোড করেছিলাম। জিপটা বুঝতে পারছেন? এই জিপটা আপলোড, হ্যাঁ না এটা মেইন ফাইলটা, এটা কাজ যে করলাম সেটার মেইন ফাইল। কোথায় ছিলেন স্যার এতক্ষণ? এটা হচ্ছে মেইন ফাইল, ডিজাইনের মেইন ফাইল। আর মকআপ যেটা করছি সেটার মকআপের মেইন ফাইল তো দেই না, ওটা জাস্ট জেপিজিটা দেই। এই যে জেপিজি করে রাখি, যে জেপিজিটা দেই। জেপিজি দেই কোথায়? জেপিজি দেই হচ্ছে যে আপলোড পিভিও ইমেজ, পিভিও ইমেজে গিয়ে জেপিজি দেই। এরপরে হচ্ছে দেওয়ার পর এরপর হচ্ছে এডিট ইনফরমেশনে গিয়ে বাকি ইনফরমেশনগুলো দিয়ে আপলোড করি। ঠিক আছে? জি স্যার। একটা দুইটা পূরণ করলেই দেখবেন যে পরে আপনার এই আইডিয়া চলে আসে এবং খুব দ্রুতই হচ্ছে ওগুলো। ঠিক আছে? আর এই যে কিওয়ার্ডস গুলো যেগুলো সাধারণত ইউজ করেন সেগুলোকে একটা নোট ফাইলের মধ্যে রেখে দিবেন যাতে করে পরবর্তী সময়ে ব্যবহার করতে পারেন। স্যার আমরা আপনি যেভাবে যে কালার করে দিছিলেন গ্রুপ করার পরে যে আইকন গুলাতে কালার করে দিছিলেন, ওটা কি আমাদেরও করতে হবে নাকি না করলেও চলবে? কোনটা? যে যে ফোল্ডার পিডিএফ ফোল্ডারে যে আইকন আইটার আছে না, এখানে আপনি কালার করে এইটা জাস্ট স্টাইলের মানে ভালো দেখতে ভালো একটা ব্যাপার আছে না, যেমন আমার ডিজাইনটা আমি একটা ফাইল দিলাম কাউকে, দেখতে চমৎকার লাগতেছে, সাজানো গোছানো, এই জন্য দেওয়া। আর এটা ডেকোরেশন নিজের উপর, বুঝছেন? স্যার ফাইলের মকআপের ওখানে যে অপশনগুলো উপরে আছে ওগুলোর জন্য মকআপ প্রয়োজন নাই? না, এইগুলোর জন্য মকআপের প্রয়োজন নাই, শুধু জেপিজিটা এখানে প্রিভিউ ইমেজে গিয়ে জেপিজিটা মেইন ফাইলের জেপিজিটা দিলেই হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মকআপ করে দিতে হবে না, এর বাইরে যেগুলো আছে আদার্স দিয়ে ওগুলো দিতে হবে। ওকে, সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই, অনেক সময় হয়ে গেছে, আমার আবার ক্লাস আছে একটা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আপনার ল্যাপটপ চার্জে দেন স্যার তাড়াতাড়ি। আচ্ছা দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।